সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা নিয়ে হাজির হয়েছি প্রাণী হরমোনের তৃতীয় লেকচার নিয়ে। আজকের আমাদের টপিক অফ ডিসকাশন হলো থাইরয়েড ও অ্যাড্রিনাল গ্রন্থি। এই দুটো গ্রন্থি সম্পর্কে আজকে আমরা এমনভাবে আলোচনা করব যে সমস্ত জিনিসটা মাথায় একদম সেট হয়ে যাবে। অনেকেই হয়তো শুনেছো এবছরের মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক প্রশ্নপত্র একটু কঠিন এসেছে। এখন অঙ্কের কথা তো আমি বলতে পারবো না যে সত্যি কতটা কঠিন প্রশ্ন এসেছিল, কারণ আমি অঙ্ক প্রশ্ন দেখিনি বা অঙ্ক আমি এখন পড়াইও না। কিন্তু আমি এটুকু কথা দিতে পারি, আমার পড়ানো জীবনবিজ্ঞান বা ভৌতবিজ্ঞান যদি তুমি শুরু থেকে শেষ অবধি পুরো ফলো করো, তাহলে মাধ্যমিকের প্রশ্নপত্র বা তোমার স্কুলের প্রশ্নপত্র যত কঠিন বা বুদ্ধিদীপ্তই আসুক না কেন, কনসেপ্টে তুমি কখনোই হেরে যেতে পারবে না। আজকে প্রাণী হরমোনের নতুন কিছু ধারণায় পারদর্শী হওয়ার পালা। এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এটাও বলে রাখি যে আমাদের থাইরয়েড এবং অ্যাড্রিনাল গ্রন্থি, এই দুটো গ্রন্থি কিন্তু মাধ্যমিক বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই দুটো গ্রন্থি থেকে অনেক প্রশ্নই কিন্তু যে কোনো পরীক্ষায় তোমরা পাবে, সেটা তোমাদের মাধ্যমিক হতে পারে, আমাদের নিট লেভেলের এক্সাম হতে পারে, যে কোনো পরীক্ষাতেই কিন্তু এই দুটো গ্রন্থি থেকে খুব পরিমাণে প্রশ্ন আসে। তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের খুবই ইন্টারেস্টিং সেশন। এবার ক্লাসের যে নোটস, ডেইলি প্র্যাকটিস কোশ্চেনের শিট, স্টাডি মেটেরিয়াল সব আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমরা শেয়ার করে দিই। তাই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সেটাতে তোমরা জয়েন করে যেও। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে আমরা কি কি পড়েছিলাম আগে, আমরা পড়েছিলাম আমাদের হাইপোথ্যালামাস এবং পিটুইটারি সম্পর্কে। তাহলে আমাদের এই দুটো পোর্শন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। পিনিয়াল গ্রন্থি আমাদের সিলেবাসে নেই, তাই এটা সম্পর্কে আমাদের ভাবতে হবে না। তারপর চলে আসছি আমাদের থাইরয়েড গ্রন্থিতে এবং অ্যাড্রিনাল গ্রন্থিতে। তাহলে এই দুটো আজকে আমাদের পড়ার বিষয়। তাহলে প্রথমেই আমরা দেখে নেবো আমাদের থাইরয়েড গ্রন্থি। এবার এই থাইরয়েড গ্রন্থিটা কি? দেখো, আমরা জানি যে আমাদের একটা কি আছে, শ্বাসনালী আছে, তাই তো? তাহলে এইটা ধরে নিই আমাদের সেই শ্বাসনালী বা ট্র্যাকিয়া। এবার এই শ্বাসনালীতে কি থাকে? শ্বাসনালীতে থাকে আমাদের সি শেপের কিছু আমাদের কি ট্র্যাকিয়াল রিং। কিরকম থাকে? এরকম ভাবে সি শেপের ট্র্যাকিয়াল রিং থাকে, তাই তো? এইবার এটা কি আমাদের প্রথম ট্র্যাকিয়াল রিং, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে আমরা বলতে পারি আমাদের এই যে দ্বিতীয় থেকে চতুর্থ এইটুকু জায়গার মধ্যে দিয়ে এর দুপাশে কি থাকে? আমাদের দুটো থাইরয়েড গ্রন্থির লোব থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এই ট্র্যাকিয়াল রিং এর সেকেন্ড থেকে ফোর্থ যে ট্র্যাকিয়াল রিং, তাদের মাঝখানে থাকে আমাদের থাইরয়েড গ্রন্থি। তাহলে এইটা কি? এটাই হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। এবার এই থাইরয়েড গ্রন্থির আমি কি বললাম যে এটা একটা লোব, এটা একটা লোব, অর্থাৎ এর কিন্তু আমাদের দুটো আলাদা আলাদা লোব রয়েছে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের রাইট লোব বা আমাদের ডান পার্শ্বখণ্ডক। আর এটা কি? এটা হচ্ছে আমাদের লেফট লোব বা আমাদের কি বাম পার্শ্বখণ্ডক। বোঝা গেল? অনেকে ভাবছো যে আমি তো ফোনের স্ক্রিনে দেখছি, তুমি উল্টো লিখে দিলে, এদিকে ডান এদিকে বাম লিখছি। না, আমি কার পার্সপেক্টিভ থেকে লিখছি? আমি এরকম ভাবে লিখছি যে এর চোখ মুখ কি তোমার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ সামনে একজন মানুষ বসে আছে, তার ট্র্যাকিয়ার দিকে আমি তাকাচ্ছি, সেই অর্থে আমি বলছি, ঠিক আছে? তাহলে তার আমাদের কি ডান দিকে রয়েছে এটা কি রাইট লোব এবং বাম দিকে রয়েছে এটা তার কি হবে? তার লেফট লোব। বোঝা গেছে? একটা মানুষ ধরো এরকম ভাবে দাঁড়িয়ে আছে তোমার দিকে তাকিয়ে, তাহলে কি হবে? তার দিকটা ডান আর দিকটা বাম হবে। তো সেই অর্থে ভাববে, ঠিক আছে? অনেকেই কিন্তু এখানে ডান বামটা যখন পয়েন্টিং করতে দেওয়া হয় তখন উল্টো পাল্টা করে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এইবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে থাইরয়েড গ্রন্থিটা, এটা কি ট্র্যাকিয়ার সামনের দিকে আছে না পিছনের দিকে আছে? উত্তর হবে আমাদের সামনের দিকে আছে। কেন? কারণ এই জিনিসটা আমাদের পিছনের দিকে কিন্তু নেই। তাই দেখবে আমরা এখন যখন বলবো যে থাইরয়েড গ্রন্থির অবস্থান কি, সেখানে কি লেখা আছে? লেখা আছে গ্রীবাদেশে ষড়যন্ত্রের নিচে। এই যে ষড়যন্ত্রের নিচে শ্বাসনালীর সামনে, অর্থাৎ ট্র্যাকিয়ার সামনের দিকে, সামনের দিকে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, শ্বাসনালীর সামনের দিকে দ্বিতীয় থেকে চতুর্থ ট্র্যাকিয়াল রিং এর দুপাশে, ট্র্যাকিয়াল রিং তার দুপাশে থাইরয়েড গ্রন্থির দুটো পার্শ্বখণ্ড কিন্তু আমাদের অবস্থিত। পার্শ্বখণ্ডকেই আমরা ইংরেজিতে কি বলি? আমরা লোব বলি, ঠিক আছে? আচ্ছা, এই যে পার্শ্বখণ্ড দুটো, এটা কি? এটা একটা ইসথমাস নামক কানেকটিভ টিস্যু দ্বারা কিন্তু পরস্পর যুক্ত থাকে। ইসথমাসটা তাহলে কি? এই যে আমাদের জায়গাটা থাকলো না, এই মাঝখানের জায়গাটা, এই মাঝখানের জায়গাটা হচ্ছে আমাদের ইসথমাস। কি বলবো? এর নাম আমরা বলবো ইসথমাস। ইসথমাস। বোঝা গেল? তাহলে এটা আমাদের ডান খণ্ড, এটা আমাদের বাম খণ্ড। আর এদেরকে যুক্ত করছে কে? সেই যুক্ত করা কানেকটিভ টিস্যুর নাম হচ্ছে আমাদের ইসথমাস। যেরকম আমাদের হাইপোথ্যালামাস আর পিটুইটারিকে কে যুক্ত করতো? ইনফ্যান্টিবুলাম। তেমনি আমাদের যে দুটো লোব আছে এখানে থাইরয়েড গ্রন্থি, তাদেরকে কে যুক্ত করে? ইসথমাস। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কিন্তু আগেই বলেছিলাম যে আমাদের মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কিন্তু আমাদের থাইরয়েড গ্রন্থি। তাহলে এটাও আমাদের একটা ফ্যাক্ট। এবার চলো একটু দেখে নেওয়া যাক যে আমাদের থাইরয়েড গ্রন্থিটাকে কেমন দেখতে লাগে। তো এইটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। দেখো, আমাদের এই যে ট্র্যাকিয়ার সামনের দিকে কিন্তু কে আছে? আমাদের সামনের দিকে আছে আমাদের থাইরয়েড গ্রন্থি। যেই থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের কি হবে? মূলত আমাদের থাইরয়েড হরমোন ক্ষরণ হবে এবং আমরা দেখবো আমাদের ক্যালসিটোনিন হরমোন ক্ষরণ হবে, ঠিক আছে? এইবার এই যে আমাদের থাইরয়েড গ্রন্থিটা, এটা আমি কি বলছি? এটা আমাদের ট্র্যাকিয়ার সামনের দিকে আছে, তাই তো? তাই দেখবে ইংরেজিতে একটা কথা আমাদের লেখা হয়, কি লেখা হয়? যে থাইরয়েড গ্ল্যান্ড, কি লিখি আমরা?
thyroid gland is present at ventral side of trachea, কি লিখি, ventral side of trachea, তার মানে ট্র্যাকিয়ার ভেন্ট্রাল সাইডে আমাদের কি আছে, আমাদের রয়েছে থাইরয়েড গ্ল্যান্ড। ভেন্ট্রাল সাইড মানে কি, সামনের দিকে, ডরসাল সাইড মানে কি, পিছনের দিকে। তাহলে এটাকে এরকম ভাবে অ্যানালাইজ করো যে আমার এই হাতটা এখন তোমার ট্র্যাকিয়া, ঠিক আছে। এই ট্র্যাকিয়ার এখানে সেকেন্ড থেকে শুরু করে এই ফোর্থ আমাদের ট্র্যাকিয়াল রিং অব্দি কি রয়েছে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, যেটাকে আমি এই ক্লিপের মাধ্যমে প্রকাশ করছি। তাহলে এই যে ডান দিকের পোর্শনটা রয়েছে এটা কি, এটা হচ্ছে আমাদের ডান দিককার লোব, আর এইটা কি, এটা হচ্ছে আমাদের বাদিককার লোব। তাহলে এই যে হোয়াইট কালারের পোর্শনটা এটা কি আমাদের রাইট লোব, আর এই যে ব্ল্যাক কালারের পোর্শনটা সেটা কি আমাদের লেফট লোব অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এবং এই যে মাঝখানের অংশটা যে আমাদের দুটো লোবকে কানেক্ট করছে এটাকে, এটা হচ্ছে আমাদের ইসথমাস। বোঝা গেল? এইবার আমি তো এটা সামনের দিক থেকে দেখছি, অর্থাৎ ট্র্যাকিয়ার সামনে রয়েছে কি আমাদের এই ক্লিপটা বা আমাদের থাইরয়েড গ্রন্থিটা। আমি যদি আমার এই হাতের পিছন দিক থেকে এবার দেখতে যাই তাহলে কি আমি এই ইসথমাসকে দেখতে পাবো, এই যে ক্লিপের এই জয়েন্টটা, এই জয়েন্টটাকে কি আমি পিছন থেকে দেখতে পাবো? পাবো না। তাহলে আমার কি ট্র্যাকিয়ার সামনের দিকে শুধুমাত্র রয়েছে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড সেটা, নাকি পিছনের দিক থেকেও সেটা কানেক্টেড রয়েছে? তাহলে পিছনের দিক থেকে কিন্তু সে কানেক্টেড নেই। ট্র্যাকিয়ার সামনের দিকে এই যে দুটো লোব রয়েছে তাকে যুক্ত করে রেখেছে কিন্তু আমাদের যে কানেকটিভ টিস্যু, ইসথমাস। বোঝা গেল তাহলে কনসেপ্টটা? আশা করি এই পোর্শনটা কিন্তু ক্লিয়ার হলো। এরকমই ছোট ছোট ডাউট কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে যাতে আমাদের পুরোপুরি কনসেপ্টগুলো ক্লিয়ার হয় প্রত্যেকটা গ্রন্থি এবং তাদের থেকে ক্ষরিত হরমোনগুলো সম্পর্কে। পিছনে আমার বোর্ড দেখে বুঝতেই পারছো আমার আইডেলকে। যাই হোক, আচ্ছা, আমি যখন ছোট ছিলাম তখন আমার যখন পড়তে ভালো লাগতো না তখন আমি সবসময় এরকম কিছু কিছু কোলাজ করতাম, কোলাজ করে সেগুলোতে এরকম মোটিভেশনাল কোটস বোর্ডস লিখে রাখতাম যেগুলো আমাকে মোটিভেট করতো পড়াশোনা করার জন্য বা অন্য কিছুর জন্য। আমি ক্রিকেটও খেলতাম তো তখন তার জন্য। তো দিস ওয়াজ মাই মোটিভেশন। যাই হোক, আমি এখন এই বোর্ডটা ইউজ করি পড়ার জন্য। ওকে, তো মুভিং নেক্সট। আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি অনেকগুলো আমরা পড়েছি, তাদের থেকে কি ক্ষরণ হয় বলেছি আমরা, তাদের থেকে আমাদের ক্ষরণ হয় হচ্ছে হরমোন। এবার আমরা বলেছিলাম যে এই হরমোনগুলো যখন ক্ষরণ হয় সে নির্দিষ্ট একটা কাজ করে, কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর সে কি হয়ে যায়, সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু আমাদের এই যে আমাদের থাইরয়েড গ্রন্থি, এর একটা স্পেশালিটি আছে। এটা এমন একটা অন্তঃক্ষরা গ্রন্থি যে কিন্তু নিজের তৈরি করা হরমোনটাকে সঞ্চয় করে রাখতে জানে। তাহলে এই যে আমাদের থাইরয়েড গ্রন্থি না, সেই থাইরয়েড গ্রন্থি আমাদের যে থাইরয়েড হরমোন ক্ষরণ করে, থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরণ হওয়া হরমোন থাইরয়েড হরমোন, সেই থাইরয়েড হরমোনকে আয়োডিনেটেড থাইরোগ্লোবিউলিন ফর্মে কিন্তু সঞ্চিত করে রাখতে পারে। এই যে আয়োডিনেটেড থাইরোগ্লোবিউলিন, এটা কি, থাইরোগ্লোবিউলিন বেসিক্যালি একটা প্রোটিনের চেন। তো এগুলো এখানে আয়োডিনেটেড কেন বলছি, থাইরোগ্লোবিউলিনটা কি, সেখানে কোন প্রকারের অ্যামাইনো অ্যাসিডের আধিক্য রয়েছে যেটা থেকে আমাদের T3 T4 তৈরি হবে, এই জিনিসগুলো তোমাদের সিলেবাসে নেই, বাট আমি পড়াবো, কিন্তু শেষের দিকে পড়াবো এবং আমাদের টাইম স্ট্যাম্পে আমি উল্লেখ করে দেবো যে এই পোর্শনটা এক্সট্রা। যারা মাধ্যমিকে একদম 100তে 100ই টার্গেট করছো, যারা এমন টার্গেট করছো যে বাইরে থেকে প্রশ্ন আসলেও আমি যেন সেটা করতে পারি, তাদের জন্য সেই পোর্শনটা থাকবে। এবং অবশ্যই যারা পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়বে তাদের বিভিন্ন কনসেপ্ট কিন্তু তাতে ক্লিয়ার হবে, বা যখন তোমরা হায়ার স্টাডিজে যাবে, যখন তোমরা 11-এ উঠবে, নিটের জন্য প্রিপেয়ার করবে, তখন তোমাদের কিন্তু হেল্প হবে। তো যাই হোক, আমি এখন আমাদের ক্লাস 10-এ যেটুকু লাগতে পারে সেটুকু আমি বোঝাচ্ছি। দেখো, আমি যদি ক্লাস 10-এর দিক থেকে একটু ডিটেলসে বোঝাতে চাই তাহলে আমি একটা কথা বলবো যে আমাদের এই থাইরয়েড গ্রন্থিটাকে কেমন দেখতে, থাইরয়েড গ্রন্থিটাকে ঠিক এরকম দেখতে, ঠিক আছে, এরকম কাইন্ড অফ প্রজাপতির মতো। এবার এটা কি, এটা হচ্ছে আমাদের ডান দিককার লোব, আর এটা কি, এটা হচ্ছে আমাদের বাম দিককার লোব। এদেরকে কানেক্ট করে রেখেছে যে অংশটা, তার নাম কি, তার নামটা হচ্ছে ইসথমাস। এবার আমরা যদি একটা কাজ করি যে আমি এর এখান থেকে একটা সূক্ষ্ম অংশ নিলাম, এটাকে আমি কাট করে মাইক্রোস্কোপের আন্ডারে দেখলাম, অর্থাৎ আমি এই সেকশনটাকে কিন্তু বড় করে জুম আউট করলাম, তাহলে আমি দেখতে পাবো যে আমি এটাকে যখন মাইক্রোস্কোপের নিচে ফেললাম, আমি দেখলাম যে এর মধ্যে না অনেকগুলো ফলিকেল আছে, মানে এখানে একটা ফলিকেল, এখানে একটা ফলিকেল, এরকম ভাবে কি এগুলোর মধ্যে অনেক ফলিকেল আছে। তাহলে এই একটা ফলিকেল রইলো, এই একটা ফলিকেল রইলো, এই একটা ফলিকেল রইলো। এই ফলিকল গুলোর মধ্যে আমাদের একটা বিশেষ জিনিস আমি দেখবো, যেটার আগে আমি একটু ফলিকল গুলোকে একটু এঁকে নিই। তো জাস্ট গিভ মি আ সেকেন্ড। এরকম ভাবে আমি তিনটে ফলিকল এখানে দেখালাম, ঠিক আছে। তো এরকম ভাবে আমাদের কি আছে, আমাদের এখানে কিন্তু ফলিকল গুলো বেশ রয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানে তিনটে ফলিকল এঁকে নিয়েছি। এইবার এই যে ফলিকল গুলো না, এই ফলিকল গুলোর মধ্যে কিন্তু আমাদের যে থাইরয়েড হরমোন, সেই থাইরয়েড হরমোন তৈরি হয়। তাহলে আমি কি বলছি, এগুলো হচ্ছে আমাদের থাইরয়েড ফলিকলস। কি বলছি, যে এগুলো হচ্ছে আমাদের থাইরয়েড ফলিকলস, ঠিক আছে। এই থাইরয়েড ফলিকলস এর মধ্যে কি হয়, আমাদের থাইরোগ্লোবিউলিন যেটা আছে সেটা আয়োডিনেটেড ফর্মে T3 T4 পরবর্তীকালে কিন্তু প্রডিউস করবে। আচ্ছা, তাহলে এগুলো গেল আমাদের থাইরয়েড ফলিকল। এই যে আমাদের অংশটা আছে এটাকে আমরা বলি স্ট্রোমাল টিস্যু। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আমাদের স্ট্রোমাল টিস্যু। এবং আমাদের মজাদার বিষয় হচ্ছে যে এদের মাঝখানে কিছু কোষ রয়েছে।
এদের মাঝখানেও কিছু কোষ রয়েছে, আর এই কোষগুলোকে আমরা বলি প্যারাফলিকুলার সেলস। এই কোষগুলোকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি প্যারাফলিকুলার সেল। প্যারাফলিকুলার সেলস। এই প্যারাফলিকুলার সেলস বা সি কোষ, এটাও একটা বিশেষ কোষ যেখান থেকে একটা বিশেষ হরমোন ক্ষরণ হয়, যাকে আমরা বলবো ক্যালসিটোনিন। তাহলে এই যে প্যারাফলিকুলার সেল আর থাইরয়েড ফলিকল, দুটোই তো আমাদের এই যে আমাদের থাইরয়েড গ্রন্থি তারই অংশ। তাহলে আমাদের যে থাইরয়েড গ্রন্থি রয়েছে, এই থাইরয়েড গ্রন্থি থেকে তাহলে কি কি হরমোন ক্ষরণ হয়? থাইরয়েড হরমোন, এবং আমাদের প্যারাফলিকুলার সেল বা সি কোষ থেকে কি বললাম, আমাদের ক্যালসিটোনিন নামক একটা হরমোন ক্ষরণ হয়। এইবার এগুলোকে আমি কি বলছি? এগুলোকে আমি বলছি থাইরয়েড ফলিকেলস। এবং এই থাইরয়েড ফলিকেল থেকে কি ক্ষরণ হচ্ছে? থাইরয়েড হরমোন। এবং এই থাইরয়েড হরমোন আমাদের দু প্রকার, একটা হচ্ছে আমাদের T3, একটা হচ্ছে আমাদের T4। এবার এই যে T3 এর নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, আর T4 মানে কি? টেট্রা আয়োডোথাইরোনিন। এবং এই যে T4 এর নামটাই হচ্ছে কিন্তু আমাদের থাইরক্সিন। এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের থাইরক্সিন। এবার আমি কি বললাম? এবার আমি বললাম এই যে থাইরয়েড ফলিকল, তার বাইরে আমাদের কিছু কোষ থাকে, যে কোষগুলোকে আমরা কি বলি? যে কোষগুলোকে আমরা বলে থাকি আমাদের সি সেলস বা সি কোষ বা প্যারাফলিকুলার কোষ। এখান থেকে আমাদের ক্ষরিত হয় কি? আমাদের ক্যালসিটোনিন। কি ক্ষরণ হয়? আমাদের ক্ষরণ হয় আমাদের ক্যালসিটোনিন বা থাইরোক্যালসিটোনিন, যেটাকে আমরা শর্টে কি লিখি? টিসিটি লিখে থাকি। ঠিক আছে, তাহলে এইগুলোই কিন্তু এখানে লেখা আছে যে থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের T3 ক্ষরণ হয় এবং T4 ক্ষরণ হয়। T3 নাম কি? ট্রাই আয়োডোথাইরোনিন, এবং T4 মানে কি? টেট্রা আয়োডোথাইরোনিন। নাম থেকে বুঝতে পারছো এখানে আয়োডো আয়োডো আসতে মানে আয়োডিন লাগবে। এবং আরেকটা হরমোন হচ্ছে আমাদের ক্যালসিটোনিন বা থাইরোক্যালসিটোনিন, যেটাকে আমরা শর্টে কি লিখি? TCT লিখি। এটা কোথা থেকে ক্ষরিত হয়? আমাদের সি কোষ থেকে ক্ষরিত হয়। এর কাজ কি? আমরা একদম শেষে আলোচনা করব। এবার এক এক করে আমরা থাইরয়েড হরমোনের কাজগুলো দেখে নিই। দেখো, থাইরয়েড হরমোনের যা কাজ, থাইরক্সিনের তাই কাজ, কারণ থাইরক্সিন থাইরয়েড হরমোনেরই পার্ট। তো আমাদের বইতে আমাদের থাইরক্সিন বলে আলাদা করে উল্লেখ করা হয়েছে, থাইরয়েড হরমোন বলে উল্লেখ করা হয়নি। বাট যা রিয়ালিটি সেটা আমি ভালো করে বুঝিয়ে দিলাম যে আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে কিন্তু মূলত আমাদের কোন হরমোন ক্ষরণ হয়? থাইরয়েড হরমোন, যেটা কপ্রকার, যেটা হচ্ছে আমাদের T3 এবং T4। তাহলে থাইরয়েড হরমোন কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সমস্ত ক্ষেত্রে ওয়ার্ক করে, বাট আমাদের বইতে থাইরক্সিন উল্লেখ করা আছে, অর্থাৎ আমাদের T4 এর কথা উল্লেখ করা হয়েছে, কারণ এটাই আমাদের বেশি ডমিনেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে আমরা দেখি যে আমাদের কাজগুলো কি কি। তো আমাদের থাইরক্সিন আমাদের শরীরে বিভিন্ন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে, যেরকম কি? যেরকম হচ্ছে আমাদের ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করা। ক্রেবস চক্র কি ছিল? তোমরা আগের ক্লাসে পড়েছো যে ক্রেবস চক্র ছিল আমাদের সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশনের দ্বিতীয় ধাপ। এই ধাপে কি হতো? যে কোষস্থ খাদ্যের জারণ ঘটতো এবং বিপুল পরিমাণে শক্তি তৈরি হতো। ঠিক আছে, তাহলে আমাদের যে থাইরক্সিন হরমোন, সে কি করে? আমাদের এই ক্রেবস চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে দেয়। ফলে কি হবে? আমাদের তাহলে কলাকোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করবে এবং শর্করা ও প্রোটিন ফ্যাট বিপাক হার বৃদ্ধি করে দেবে। ফলে কি হবে? আমাদের শক্তি বেশি উৎপন্ন হবে। তাহলে সেটা কিন্তু আমাদের বিভিন্ন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করতে কাজে লাগবে। তারপর কি করে? আমাদের গ্লুকোজ শোষণ করতে সাহায্য করে। তাহলে ও কি করবে? অন্ত্রে গ্লুকোজ শোষণ ক্ষমতা বৃদ্ধি করে এবং যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। এই যে যকৃতে প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতি, তাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলি। এই পদ্ধতিগুলো আমি একটু পরেই এক্সপ্লেন করছি। আচ্ছা, তারপর কি? আমাদের মেদ বিয়োজন। দেহের সঞ্চিত বিভিন্ন যে মেদ, সেই মেদটাকে আমাদের বিয়োজন করে কি করে? কিটোন বডি উৎপাদন করে। এবার কথা হচ্ছে যে এই মেদ জিনিসটা কি, কিটোন বডি জিনিসটা কি, এগুলোই কিন্তু অর্ধেক স্টুডেন্টরা জানবে না। যদি বলি কিটোন বডি কি, কিটোন বডি হচ্ছে আমাদের মেদ বা ফ্যাট বা লিপিড, এগুলোর যখন বিপাক ঘটে তখন এমন একটা জৈব যৌগ তৈরি হয় যেটা কিন্তু আমাদের জলে দ্রবণীয় হয়, যেটা আমাদের দেহে শর্করার অভাব হলে মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের শক্তির বিকল্প উৎস হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কিটোন বডি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে মেদ, ফ্যাট, লিপিড এগুলো কি একই জিনিস? না, এক্স্যাক্টলি একই জিনিস না। লিপিড কি? লিপিড একটা ব্রডার ক্যাটাগরি, যেটা আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে তৈরি। আমাদের কিছু জৈব যৌগ, যেটা কিন্তু আমাদের বিভিন্ন অজৈব দ্রাবকে আমাদের অদ্রাব্য, কিন্তু আমাদের জৈব দ্রাবক যেরকম আমাদের ক্লোরোফর্ম, আমাদের ইথার, তাতে দ্রাব্য হয়। যেরকম কি আমাদের ফ্যাট, যেরকম কি আমাদের তেল, মোম, কোলেস্টেরল, ফসফোলিপিড ইত্যাদি। এবার লিপিড যদি আমাদের রুম টেম্পারেচার অর্থাৎ ঘরের উষ্ণতায় সলিড প্রকৃতির হয়, অর্থাৎ কঠিন প্রকৃতির হয়, তাহলে সেটাকে আমরা ফ্যাট বলি। আর যদি ওটা লিকুইড প্রকৃতির হয়ে যায় তাহলে তাকে আমরা তেল বলি। এবার ফ্যাটটা তাহলে কি? ফ্যাট হচ্ছে এক প্রকারের লিপিড। তাহলে কেমিক্যালি এটা কিন্তু আমাদের ট্রাইগ্লিসারাইড হতো। ঠিক আছে, যেটা কি আমাদের এক অণু গ্লিসারল আর 3 অণু ফ্যাটি অ্যাসিড নিয়ে তৈরি হয়। এবার তাহলে প্রশ্ন হচ্ছে মেদটা কি? এখানে আমি লিখেছি যে মেদ বিয়োজিত হয়। মেদ কিছুই না, মেদ হচ্ছে আমাদের একটা বডি ফ্যাট। ঠিক আছে, আমাদের বডির যে ফ্যাট তাকে আমরা বলি মেদ। এটা বেসিক্যালি কিছুই না, একটা অ্যাডিপোজ টিস্যু। ঠিক আছে, আমাদের শরীরের বিশেষ এক ধরনের এটা কানেকটিভ টিস্যু, যেটা কি করে? দেহের অতিরিক্ত ক্যালোরি যখন ফ্যাটে রূপান্তরিত হয় তখন ওটা একটা নির্দিষ্ট কোষ, যেটাকে আমরা মেদ কোষ বলি বা
অ্যাডিপোসাইট কোষ বলি তার মধ্যে কিন্তু গিয়ে সঞ্চিত হয়। আর আমরা কি জানি যে অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি করে বা একটা কলা তৈরি করে, তাহলে ওরকম অনেকগুলো মেদ কোষ মিলিত হয়ে কি তৈরি করে আমাদের একটা মেদ কলা তৈরি করে, ঠিক আছে? তাহলে সেটাকেই আমরা বলি অ্যাডিপোস টিস্যু বা মেদ কলা, আর আমরা বলি না কি বলি মেদ বলে থাকি। তাহলে ওই মেদটা বিয়োজন হলে কি তৈরি হবে আমাদের কিটোন বডি তৈরি হবে, যেটা কি যেটা এমন একটা জৈব যৌগ যেটা আমাদের জলে দ্রবণীয়, এবং এটা কিন্তু আমাদের দেহে শর্করার অভাব হলে মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের শক্তির বিকল্প উৎস হিসেবে ভূমিকা পালন করে। তাহলে আশা করি সমস্ত টার্মিনোলজি তোমাদের ক্লিয়ার হলো। এবার থাইরক্সিন হরমোনের অন্যান্য কি কি কাজ রয়েছে। দেখো, থাইরক্সিন হরমোন আমাদের বিএমআর বৃদ্ধি করে। এবার প্রশ্ন হচ্ছে যে বিএমআর জিনিসটা কি? বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হার, এই ফুল ফর্ম না, জিনিসটা কি খায় না মাথায় দেয়। অর্ধেক স্টুডেন্টরা কিন্তু সেগুলো বুঝতে পারে না। আমি যখন আমার ব্যাচে পড়াই তখন জিজ্ঞাসা করি যে তুই আমাকে বল যে থাইরক্সিন হরমোনের কাজ কি। কাজটা বলে দিল। এবার বললাম যে বিএমআর জিনিসটা কি, তখন আর বলতে পারছে না, কারণ এই জিনিসটা আমাদের কোথায় ছিল? ক্লাস 9-এ ছিল, তখন ঠিক করে পড়েনি। এবার প্রশ্ন হচ্ছে যে বিএমআর কোনটা, যেটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করি? না, শুধু সেটা না। ব্যাপারটা হচ্ছে বিএমআর আমাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা একটা খুব ভালো জিনিস ক্যালকুলেট করি, যেটা হচ্ছে আমাদের শরীরের কতটা শক্তি প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে শক্তি প্রয়োজনীয়তার ব্যাপার আসলো কোত্থেকে? কারণ আমরা যাই করি না কেন শক্তি লাগে। কিরকম ভাবে? ধরো তুমি ঘুমিয়ে রয়েছো, তা ঘুমিয়ে থাকলে কি তুমি মরে যাচ্ছ? না। তার মানে তোমার শরীরের ভিতরে সমস্ত কার্যাবলীগুলো চলছে, তোমার মাথার ভিতরে তোমার ব্রেন ফাংশন করছে তখনও। তুমি হয়তো স্বপ্ন দেখছো, কেন? কারণ তোমার ব্রেনে বিভিন্ন থটস আসছে, তাই তো? আবার ধরো তোমার হুট করে তুমি ঘুমিয়ে রয়েছো, তোমাকে তোমার মা ডাক দিল বা কেউ দরজা ধাক্কাচ্ছে, তাহলে তোমার ঘুম ভেঙে যাবে। অর্থাৎ তুমি সজাগ তো আছো, তোমার ব্রেন কাজ করছে একটা এক্সটেন্ড অবধি, তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, অর্থাৎ শ্বসন তখনও চলছে। তার মানে তোমার সমস্ত অ্যাক্টিভিটি কিন্তু তোমাদের ভিতরে চলেই যাচ্ছে। তুমি ঘুমিয়ে আছো মানে এরকম নয় যে তোমার ভিতরে কোনো অ্যাক্টিভিটি চলছে না। তার মানে তোমার শরীরে প্রত্যেকটা সময়ে কোনো না কোনো অ্যাক্টিভিটি কিন্তু চলছেই। আর অ্যাক্টিভিটি যদি চলে, তাহলে সেই অ্যাক্টিভিটি চালানোর জন্য কি দরকার? আমাদের শক্তি দরকার। অর্থাৎ শক্তি কিন্তু আমাদের জন্য একটা আবশ্যক জিনিস, যেটা দিয়েই কিন্তু আমাদের প্রাণ চলবে। কেন বিএমআর আমরা ব্যবহার করি সেটা আমাদের মাথায় প্রশ্ন আসা উচিত, সেটারও উত্তর দেবো। এবার বিএমআর জিনিসটা কি? তুমি একটা ডাক্তারের কাছে গেলে, গিয়ে বললে যে ডাক্তারবাবু আমার বিএমআর ক্যালকুলেট করে দাও, তাহলে তিনি তোমাকে কি বলবেন? বলবে যে তোমাকে শারীরিক এবং মানসিকভাবে বিশ্রামরত অবস্থায় আসতে হবে। অর্থাৎ তুমি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে আসবে না, তুমি মাথায় খুব বেশি কোনো টেনশন নিয়ে আসবে না, তুমি একটা বিশ্রামরত অবস্থায় আসবে, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আবার কি বলবে? বলবে যে তুমি কিন্তু 10 থেকে 12 ঘন্টা আগে আর খাবার খাবে না, অর্থাৎ তুমি কিন্তু খালি পেটে আসবে। তাহলে খালি পেটে শারীরিক এবং মানসিকভাবে বিশ্রামরত অবস্থায় তোমার শরীরে ন্যূনতম কত পরিমাণ শক্তি এখন প্রয়োজন তোমার বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলীগুলো সম্পন্ন করার জন্য, সেটাই কিন্তু তোমার মৌল বিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেট। অর্থাৎ আমি বলতে পারি যে তোমার শরীরের বিভিন্ন অত্যাবশ্যকীয় কার্যাবলী, যেরকম শ্বসন, যেরকম আমাদের সার্কুলেশন, অর্থাৎ আমাদের হার্টে যে এই যে আমাদের ব্লাড পাম্প করছে, সেখান থেকে সারা শরীরে আমাদের রক্ত এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, গিয়ে বিভিন্ন কার্যাবলী সম্পন্ন করছে, আমাদের যে ব্রেন ফাংশন করছে সেই ব্রেনের জন্য আমাদের শক্তি প্রয়োজন, আমাদের যে কোষের মধ্যে এক কোষ থেকে অন্য কোষে বিভিন্ন জিনিসের কি ট্রান্সপোর্টেশন হচ্ছে, তার জন্য আমাদের কি শক্তি প্রয়োজন। তাহলে প্রত্যেকটা অত্যাবশ্যকীয় জিনিসের জন্য, যে বেঁচে আছে তার শরীরে চলা বিভিন্ন ঘটনার জন্য আমাদের যে শক্তি প্রয়োজন, সেই শক্তিটার ন্যূনতম পরিমাণ কিন্তু আমরা তখন এরকম অবস্থায় বেসাল মেটাবলিক রেটে আমরা মাপি। কিভাবে মাপি? আমরা দেখি যে আমাদের ডিরেক্ট হিসেবে কিছু মেশিন ফেশিন থাকে, হয়তো ডাক্তারবাবুরা বুঝবেন, তারা কি করে যে কতটা আমাদের হিট ইভলভ হচ্ছে, মানে কতটা তাপ তৈরি হচ্ছে, তাহলে সেইটা আমাদের মেজার করা যায়, এটা ডিরেক্ট মেজারমেন্ট। আর একটা কি করতে পারে, আমাদের কতটা অক্সিজেন কনজাম্পশন করা হচ্ছে সেটা চেক করা হয়, তাহলে আমরা বিএমআর এর ইনডাইরেক্ট মেজারমেন্ট করতে পারি। তাহলে যত বেশি সে কি অক্সিজেন গ্রহণ করবে, তত কি হবে, তার বিএমআর বেশি হবে। তাহলে আমাদের এই থাইরক্সিন কি করে? এক্স্যাক্টলি তাই করে, কোষে অক্সিজেন গ্রহণের মাত্রাটা সে কি বাড়িয়ে দেয়। আর যদি অক্সিজেন গ্রহণের মাত্রা বাড়িয়ে দেয়, তাহলে কি হবে, আমাদের বিএমআর বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের শক্তি অর্থাৎ তাপ উৎপাদনে সাহায্য করবে, এবং তাপের একক কি আমাদের ক্যালোরি। তাহলে আমি একে কি বলতে পারি, যে ক্যালোরিজেনিক হরমোন। অর্থাৎ একটা ক্যালোরিজেনিক হরমোনের উদাহরণ যদি আমার কাছে চাই, তাহলে আমি কি উত্তর দিতে পারি? থাইরক্সিন বা থাইরয়েড হরমোন। বোঝা গেল? এইবার আমি যে প্রশ্নটা করেছিলাম যে বিএমআর আমি মাপবোটাই বা কেন, কেন একটা ডাক্তারবাবু বলবে যে আমি তোমার বিএমআর পরীক্ষা করতে চাই। এবারে একটা কথা ভেবে বলো তো, ধরো তুমি ঘুমিয়ে আছো, এখন তোমার শরীরের মোট যে চাহিদা, শক্তির চাহিদা, সেই শক্তির চাহিদা কি কম হবে না বেশি হবে? নিশ্চয়ই কম হবে, কারণ তুমি এখন ঘুমিয়ে আছো। তাহলে অনেক অ্যাক্টিভিটি যেগুলো হয়তো তুমি জেগে থাকলে বেশি করতে হতো, সেই অ্যাক্টিভিটি গুলো করতে হবে না। তাহলে আমাদের বিএমআর তখন কি হবে, কম হবে। আবার ধরো তোমার জ্বর হয়েছে, তখন কি হবে, আমাদের শরীরে এনার্জি প্রডিউস হচ্ছে, তাহলে আমাদের প্রত্যেক 1 ডিগ্রি করে যত আমাদের তাপমাত্রা বাড়তে থাকবে জ্বর হওয়ার সময়, তত
10 থেকে 12% করে কিন্তু আমাদের বিএমআর বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এরকম বেশ কিছু ফ্যাক্টর আছে, যেরকম বয়স একটা ফ্যাক্টর, যে যত তোমার বয়স হতে থাকবে তত তোমার বিএমআর কমতে থাকবে। মেয়েদের তুলনায় আমাদের ছেলেদের ক্ষেত্রে বিএমআর বেশি পাওয়া যায়। তাহলে এরকম মাল্টিপল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বিএমআর। এবার আমাদের মেজর আর একটা ফ্যাক্টর কি, সেটা হচ্ছে আমাদের থাইরক্সিন। আমি এক্ষুনি বললাম যে আমাদের থাইরক্সিন বা থাইরয়েড হরমোন যত আমাদের বেশি হবে তত কি হবে, আমাদের বিএমআর বেশি হবে। তাহলে থাইরয়েড হরমোনের জন্য যেহেতু আমাদের বিএমআর বৃদ্ধি হয়, তাহলে আমি যদি সমস্ত স্বাভাবিক কন্ডিশনে, একটা ডাক্তারবাবু আমি কি বললাম যে তোমাকে খালি পেটে আসতে বলবে, তোমাকে বলবে মানসিক এবং শারীরিকভাবে বিশ্রামরত অবস্থায় আসতে, তাহলে তারপরেও যদি তোমার শরীরে দেখে যে আমাদের বিএমআর স্বাভাবিক অবস্থায় বেশি রয়েছে, তার মানে সে কি ইন্ডিকেট করছে, তার মানে ইন্ডিকেট করছে যে তোমার শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণটা বেশি হয়ে গেছে, যার কারণে কিন্তু তোমার বিএমআরটা বেড়ে যাচ্ছে। আবার যদি দেখে বিএমআর খুব কম আছে, তার মানে কি বোঝা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থায় এসছো, তা সত্ত্বেও তোমার বিএমআর কম, তার মানে তোমার শরীরে কিন্তু থাইরয়েড হরমোন কম। তাহলে আমি বিএমআরটা মাপার ফলে কিন্তু আমার শরীরে থাইরয়েড হরমোনের লেভেল মাপতে পারলাম, যার ফলে আমি বুঝতে পারবো যে আমাদের হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম হয়ে গেছে কি যায়নি। হাইপার মানে কি বেশি হয়ে যাওয়া, তাহলে থাইরয়েড হরমোন যখন বেশি হবে তখন আমি বলবো হাইপার থাইরয়েডিজম, আর যখন আমি বলবো যে থাইরয়েড হরমোন কম হয়ে গেছে তাহলে কি বলবো, হাইপোথাইরয়েডিজম, যেগুলো আমরা একদম শেষের লেকচারে কভার করব। আর কি কি কাজ আছে, আর কাজ হচ্ছে আমাদের লোহিত রক্ত কণিকা বা আরবিসি তার তৈরিতে অর্থাৎ এরাইথ্রোপোয়েসিসে এবং তার ক্রমপরিণতিতে এ কিন্তু সাহায্য করে। এরাইথ্রোপোয়েসিসে মেইনলি আমাদের কোন হরমোন কাজ করে, দেখো আমাদের যখন রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়, যেটাকে আমরা হাইপক্সিয়া হয়ে যাওয়া বলি, তখন আমাদের যে কিডনি থেকে একটা হরমোন ক্ষরণ হয় যার নাম হচ্ছে এরিথ্রোপোয়েটিন। সেটা আমাদের কিন্তু মেজরলি এরাইথ্রোপোয়েসিস বা আরবিসি তৈরির পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া আমাদের টেস্টোস্টেরন, কর্টিসল, থাইরয়েড হরমোন এগুলো কিন্তু এমন হরমোন যারা আমাদের এরাইথ্রোপোয়েসিস বা লোহিত রক্তকণিকার তৈরিতে ভূমিকা পালন করে। তাছাড়া আমাদের যে আরবিসি তার যে ক্রমপরিণতি, তাতে কিন্তু আমাদের থাইরক্সিন হরমোনের বা থাইরয়েড হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর কি কি, আমাদের হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, ফলে রক্তচাপ ও শ্বসনের হার বৃদ্ধি পায়। দৈহিক বৃদ্ধি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের দেহের বৃদ্ধি ও পরিস্ফুটনে কিন্তু আমাদের সাহায্য করে থাইরক্সিন হরমোন বা আমাদের থাইরয়েড হরমোন। এই কারণেই আমরা থাইরক্সিন হরমোন বা থাইরয়েড হরমোনকে আমাদের অ্যানাবলিক হরমোন বলে থাকি। এবার দেখো, এই যে আমরা বলছি না যে দেহের বৃদ্ধি ঘটানোর জন্য মূলত কে দায়ী, মূলত দায়ী হচ্ছে আমাদের গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, যেটা আমাদের অগ্রপিটুইটারি থেকে আসে। এবার এই অগ্রপিটুইটারি থেকে আসা গ্রোথ হরমোন তখনই সব থেকে ভালো কাজ করতে পারবে যখন আমাদের থাইরক্সিন হরমোনের পরিমাণ কিন্তু একদম অ্যাডিকুয়েট আছে। যতটা আমাদের থাইরয়েড হরমোনের পরিমাণ দরকার আমাদের শরীরে, ততটা যদি না থাকে, ওদিকে আমাদের গ্রোথ হরমোন একদম পর্যাপ্ত পরিমাণে আছে, তাহলেও কিন্তু আমাদের শারীরিক যে উচ্চতা বা দৈহিক বৃদ্ধি, সেই বৃদ্ধি কিন্তু ব্যাহত হতে পারে। ইভেন প্রেগন্যান্সি টাইমে যদি মায়ের শরীরেও থাইরক্সিনের পরিমাণ কম থাকে, তাহলে কিন্তু শিশুর যে দৈহিক বৃদ্ধি সেটা কিন্তু ব্যাহত হতে পারে, তার কিন্তু আইকিউ কম হতে পারে, মানে তার মেন্টাল গ্রোথ এবং ফিজিক্যাল গ্রোথ দুটোই কিন্তু ব্যাহত হতে পারে। তাহলে আমাদের যে গ্রোথ হরমোন সেটা কিন্তু তখনই সব থেকে ভালো কাজ করবে যখন আমাদের থাইরয়েড হরমোন উপস্থিত রয়েছে। এই যে পদ্ধতি যে একে অপরকে কমপ্লিমেন্ট করছে, যেরকম হয় না যে আমার পরীক্ষা তখনই ভালো হবে যখন আমার বেস্ট ফ্রেন্ড আমার পিছনে বসে থাকবে, কারণ ওই তো আমাকে খাতা দেখাবে। তাহলে এই যে একে অপরকে কমপ্লিমেন্ট করা, যে দুজন একসাথে থাকলে তখনই ভালো করে কাজ হবে, একে বলা হয় সিনার্জিক এফেক্ট। তাহলে আমাদের থাইরয়েড হরমোন এবং আমাদের যে গ্রোথ হরমোন, এরা একে অপরের সাথে সিনার্জিক এফেক্ট দেখায়, অর্থাৎ গ্রোথ হরমোন তখনই একদম ভালোভাবে দৈহিক উচ্চতা বৃদ্ধি করতে পারবে যখন আমাদের থাইরয়েড হরমোন কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণে শরীরে উপস্থিত রয়েছে। যদি না হয় তাহলে কিন্তু আমাদের দৈহিক উচ্চতা বৃদ্ধি ব্যাহত হতে পারে আমাদের গ্রোথ হরমোন একদম পর্যাপ্ত পরিমাণে থাকলেও। একেই আমরা বলি সিনার্জিক এফেক্ট অফ গ্রোথ হরমোন অ্যান্ড থাইরয়েড হরমোন। বোঝা গেল তাহলে আমার কথাটা? তাছাড়াও আমাদের টিস্যু ডিফারেন্সিয়েশনে কিন্তু আমাদের থাইরক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার আমাদের যে ব্যাঙাচি, সেই ব্যাঙাচি থেকে ব্যাঙে পরিণত করতেও কিন্তু আমাদের থাইরক্সিন হরমোন ভূমিকা পালন করে। তাহলে থাইরক্সিন হরমোনের প্রভাবেই কিন্তু আমাদের ব্যাঙাচি ব্যাঙে পরিণত হতে পারে। বোঝা গেল? আচ্ছা, এবার কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজিস। এই তিনটে পদ্ধতি তোমার কাছে বারবার ঘুরে ফিরে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, পদ্ধতি তো আমি বুঝিয়ে দেবো, কিন্তু এটা বলো তো যে গ্লুকোজ কি, গ্লাইকোজেন কি, প্রোটিন কি, ফ্যাট কি, অশর্করা কি, শর্করা কি, কোনটা কি, কেন কোনটা কাজে লাগে, কোনটার থেকে শক্তি উৎপন্ন হয়, এগুলোই কিন্তু আমাদের স্টুডেন্টদের ডাউট থেকে যায়। এই জিনিসগুলো কোথায় ছিল? ক্লাস 9-এ ছিল, কিন্তু ক্লাস 9-এ অনেকেই হয়তো ভালো করে পড়েনি। তাহলে আমরা যে বারবার শুনি না যে আমাদের শর্করা বা শর্করাকেই আমরা ইংরেজিতে কি বলি, কার্বোহাইড্রেট। এই শর্করা বা কার্বোহাইড্রেট এটাই কিন্তু আমাদের শরীরে শক্তির মূল উৎস। তাহলে আমরা বলতে পারি যে এই শর্করা বা কার্বোহাইড্রেট সেটা কি আমাদের শরীরের শক্তির মূল উৎস। এবার আমরা যে খাই না, ভাত খাই, রুটি খাই, চিনি খাই, আলু খাই, এই সমস্ত কিছুই কি আমাদের শর্করা জাতীয় খাদ্য হয়ে থাকে। এবার এই যে শর্করা, এরই কিন্তু ক্ষুদ্রতম রূপ হচ্ছে আমাদের কি, এরই ক্ষুদ্রতম রূপ হচ্ছে আমাদের গ্লুকোজ।
তাহলে আমাদের শর্করা বা কার্বোহাইড্রেটের ক্ষুদ্রতম রূপ কি? সেটা হচ্ছে আমাদের গ্লুকোজ। এর সংকেত কি গ্লুকোজের? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। বোঝা গেল? এইবার আমাদের তাহলে গ্লাইকোজেনটা কি? আমার গ্লুকোজ তো বুঝলাম যে গ্লুকোজ হচ্ছে আমাদের শর্করার একদম ক্ষুদ্র রূপ। তো আমরা বলতে পারি গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজেরই বড় রূপ। কিভাবে? দেখো, যখন আমাদের রক্তে প্রয়োজনের থেকে বেশি পরিমাণে গ্লুকোজ থাকে, তখন ইনসুলিনের প্রভাবে আমাদের যকৃৎ বা লিভার এবং পেশি বা মাসেলস সেগুলো কি করে, আমাদের অতিরিক্ত যে গ্লুকোজটা থাকে তাকে সঞ্চিত করে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে। অর্থাৎ আমি বলতে পারি ওই যে জমা আমাদের গ্লুকোজ, তাদেরকে আমি বলছি গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন কি? গ্লাইকোজেনকে আমি বলতে পারি যে অনেক অণু গ্লুকোজ মিলে আমাদের তৈরি হচ্ছে গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন বড় না গ্লুকোজ বড়? তাহলে আমাদের কিন্তু গ্লাইকোজেন বড়, কারণ অনেকগুলো গ্লুকোজ মিলে তারপর কিন্তু আমাদের গিয়ে গ্লাইকোজেনটা তৈরি হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, আমি এই যে বললাম যে আমাদের শক্তির মূল উৎস হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, আর তার ক্ষুদ্রতম রূপ কি আমাদের গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজটার থেকে কি হয়? বেসিক্যালি এই যে আমাদের গ্লুকোজটা আছে, এই গ্লুকোজটার জারণ হবে। তাহলে যদি জারণ হয় গ্লুকোজের, তাহলে কি হয়? তাহলে কিন্তু আমাদের এটিপি তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের শক্তি তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। তাহলে এই যে আমাদের শর্করা, কার্বোহাইড্রেট, সেটাই হচ্ছে তার সরলতম রূপ হচ্ছে আমাদের গ্লুকোজ। আবার এই গ্লুকোজটাই কিন্তু আমাদের জমা হয়ে হয়ে কি হচ্ছে, আমাদের গ্লাইকোজেন তৈরি হচ্ছে। তার মানে এগুলো সবই আমাদের শর্করা। এবার অশর্করা তাহলে কি হলো? তাহলে অশর্করা হচ্ছে আমাদের প্রোটিন বা ফ্যাট। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রোটিন বা আমাদের ফ্যাট হতে পারে। এদেরকে আমি তাহলে কি বলবো? আমাদের অশর্করা বলবো। বোঝা গেল? এবার এই প্রত্যেকটা জিনিস থেকে আমার মুখ্য উদ্দেশ্য কি থাকবে, যে আমরা কিভাবে শক্তি তৈরি করতে পারবো। তাহলে তার জন্য আমাদের এই তিনটে প্রসেস, একটা কি আমাদের গ্লাইকোজেনেসিস, একটা গ্লাইকোজেনোলাইসিস, আর একটা কি গ্লুকোনিওজেনেসিস। এবার আমার কথা হচ্ছে যে আমি এখানে দুটো ওয়ার্ড পাচ্ছি, একটা পাচ্ছি জেনেসিস, একটা পাচ্ছি লাইসিস, আর একটা পাচ্ছি জেনেসিস। অর্থাৎ দুটো ওয়ার্ড, একটা জেনেসিস, একটা লাইসিস। তো আমরা জানবো যে আমাদের জেনেসিসের অর্থ হচ্ছে আমাদের তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া। তাহলে আমি কি বলবো? যে জেনেসিস মানে হচ্ছে আমাদের তৈরি হওয়া। আর হচ্ছে একটা কি, সেটা হচ্ছে আমাদের লাইসিস। লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে আমাদের ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া। এবার দেখো, আমাদের গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় তো, তাই তো? কি বলেছি? যে গ্লুকোজ গুলো একসাথে সঞ্চিত হয়ে গ্লাইকোজেন তৈরি হয়। তাহলে আমি কি বলবো? গ্লাইকোজেনেসিস। কেন? কারণ গ্লাইকোজেন তৈরি হচ্ছে। গট মাই পয়েন্ট? তারপর বলছে গ্লাইকোজেনোলাইসিস। কেন? কারণ গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে গ্লাইকোজেন তো ভাঙলে গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজ গুলো সঞ্চিত হয়ে গ্লাইকোজেন তৈরি হচ্ছে। এবার যদি গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ আসতে হয়, তাহলে তো গ্লাইকোজেনটাকে ভাঙতে হবে। তাহলে ভেঙে যাওয়ার পদ্ধতি কি আমাদের? লাইসিস। তাহলে কি বলবো? গ্লাইকোজেনোলাইসিস। তাহলে কি বলবো? গ্লাইকোজেন ভাঙার পদ্ধতি। যেই ভাঙবে গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজের তাহলে কি হবে? আবার জারণ হয়ে আমাদের কি এটিপি তৈরি হবে। তাহলে কি শক্তি পাবো। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস তাহলে কি? দেখো, নিও কথার অর্থ হচ্ছে আমাদের নতুন, ঠিক আছে? এবার আমাদের গ্লাইকোজেন বা গ্লুকোজ দুটোই তো আমাদের শর্করা ছিল, কিন্তু এখন আমি অশর্করা থেকে শর্করা তৈরি করব। অর্থাৎ আমি নতুন করে গ্লুকোজ তৈরি করব। তাহলে প্রোটিন এবং ফ্যাট, অর্থাৎ যেগুলো অশর্করা, সেখান থেকে আমি গ্লুকোজ তৈরি করছি, অর্থাৎ নতুন করে আমি শর্করা তৈরি করছি। তাহলে একে আমরা তখন বলি গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস, দুটো একই কথা। বোঝা গেল? এবার আমি কিছু এক্সট্রা পয়েন্ট পড়াবো, যে পয়েন্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার চান্সেস খুব কম আছে, বাট জেনে রাখো, কাজে লাগতে পারে পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়লে। তো আমাদের যে ওই যে বলেছিলাম না, থাইরোগ্লোবিউলিন কোথায় পাবো আমরা? আমরা পাবো আমাদের যে থাইরয়েড গ্রন্থি, তাকে যখন আমরা বললাম যে ওখান থেকে একটা কাট করে আমি মাইক্রোস্কোপের আন্ডারে দেখছি, তখন কি দেখতে পেলাম? যে ওর মধ্যে কিন্তু কিছু থাকে প্যারাফলিকুলার সেলস, যেখান থেকে কি ক্যালসিটোনিন বেরোয়, আর একটা মেজর সেল কি থাইরয়েড ফলিকলস। তাহলে অসংখ্য আমাদের থাইরয়েড ফলিকলস থাকে। তাহলে ওই থাইরয়েড ফলিকল গুলোর মধ্যে থাকবে আমাদের থাইরোগ্লোবিউলিন, যেটা আমরা তখনই বলেছিলাম। কি বলেছিলাম? আয়োডিনেটেড থাইরোগ্লোবিউলিন। কেন আয়োডিনেটেড বলছিলাম সেটা একটু পরেই বলবো, বাট এখন আগে আমরা ভাবি যে থাইরোগ্লোবিউলিন কি। এটা একটা প্রোটিনের চেন। তাহলে প্রোটিনের চেনের মধ্যে কি থাকবে? অ্যামাইনো অ্যাসিড থাকবে। তেমনই একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের টাইরোসিন। এবার এই টাইরোসিনের মধ্যে কি আছে? এর কাছে আছে সেই চাবিকাঠি, যেটা কি আয়োডিন। যে আয়োডিন দিয়ে কিন্তু আমাদের T3 এবং T4 তৈরি হতে পারবে। তাহলে টাইরোসিনের কাছে কি আছে? আয়োডিন। কতগুলো আছে? দ্যাট ডিপেন্ডস। টাইরোসিন এবার আমাদের দু প্রকারের, একটা হচ্ছে আমাদের মোনো আয়োডোটাইরোসিন, আর একটা হচ্ছে আমাদের ডাই আয়োডোটাইরোসিন। তাহলে ডাই মানে কি? তার কাছে দুটো আয়োডিন রয়েছে। আর মোনো মানে কি? তার কাছে একটা আয়োডিন রয়েছে। স্ট্রাকচার কি মনে রাখতে হবে? না, শুধু এটুকু মনে রাখতে হবে যে থাইরোগ্লোবিলিন কি আমাদের একটা প্রোটিনের চেন, তার মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যার নাম কি টাইরোসিন। এবার এই টাইরোসিন আমাদের দু প্রকারের হতে পারে। একটা হতে পারে যে তার কাছে একটা আয়োডিন রয়েছে, তাহলে কি বলবো? মোনো আয়োডো টাইরোসিন, তাহলে MIT। আর একটা কি? তার কাছে দুটো আয়োডিন থাকতে পারে, তাহলে তাকে আমি কি বলবো? ডাই আয়োডো টাইরোসিন, অর্থাৎ DIT। এইবার প্রশ্ন হচ্ছে যে কার সাথে কে মিলবে।
হতে পারে আমাদের একটা এমআইটির সাথে একটা ডিআইটি যুক্ত হলো, তাহলে কি হবে, একটা এমআইটি মানে একটা আয়োডিন আর একটা ডিআইটি মানে দুটো আয়োডিন, তাহলে এরা যুক্ত হলে কি হবে, 1+2 3টে আয়োডিন, তার মানে কি হয়ে যাবে, আমাদের T3 তৈরি করবে। আবার হতে পারে আমাদের দুটো ডিআইটি যুক্ত হয়ে গেল পরস্পর, তার মানে দুটো আমাদের কি দুটো দুটো করে মোট 4টে আয়োডিন তৈরি হয়ে যাবে, তখন তৈরি হয়ে যাবে আমাদের T4 বা থাইরক্সিন। সাথে কি হবে, সাথে আমাদের থাইরোগ্লোবিউলিনের চেনটা কিন্তু থাকবেই। তাহলে এখানে এই যে আমাদের যুক্ত হচ্ছে না, আমি বলছি যে একটা এমআইটির সাথে একটা ডিআইটি যুক্ত হলো, তার জন্য কে ভূমিকা পালন করে, আমাদের থাইরোপারক্সিডেজ নামক একটা পেপটাইড। আবার এই যে দুটো আমাদের ডাই আয়োডো টাইরোসিন যুক্ত হচ্ছে, সেটাও কি আমাদের থাইরোপারক্সিডেজ নামক পেপটাইডের জন্যই কিন্তু যুক্ত হতে পারছে, এবং সাথে কিন্তু আমাদের থাইরোগ্লোবিউলিনের চেনটা থাকবেই। তাহলে এইভাবে কিন্তু আমাদের তৈরি হলো আমাদের T3, যাকে আমরা কি নাম দিই, ট্রাই আয়োডোথাইরোনিন। ট্রাই আয়োডো কেন, কারণ এখানে দেখো এখন মোট কতগুলো আছে, তাহলে একটা দুটো তিনটে করে আয়োডিন রয়েছে। আর এটা কি, এটা হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। কেন, কারণ এই যে একটা দুটো তিনটে এবং চারটে আমাদের আয়োডিন রয়েছে, বোঝা গেল, এর নামই কিন্তু আমাদের থাইরক্সিন। তাহলে এটা হচ্ছে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে এরা কিন্তু তৈরি হয়। তাহলে আমি বলতে পারি যে এরা কিন্তু আমাদের টাইরোসিন বেসড হরমোন, যেখানে আমাদের তিনটে আয়োডিন যখন থাকছে তখন আমি তাকে বলছি T3। কি করে তৈরি হয়, একটা এমআইটি আর একটা ডিআইটি যুক্ত হয়ে। আর আমাদের কি, যখন থাইরক্সিনের কথা বলবো তখন কি বলবো, একটা দুটো তিনটে চারটে আয়োডিন থাকবে, কি করে তৈরি হয়, দুটো ডিআইটি পরস্পর যুক্ত হয়ে, সাথে আমাদের যে প্রোটিনের চেন সেটা কি, থাইরোগ্লোবিউলিন। তাহলে এভাবে কিন্তু আমাদের তৈরি হয় আমাদের T3 এবং T4, বোঝা গেল। এবার চলে আসি আমাদের ক্যালসিটোনিনের কথায়। ক্যালসিটোনিন আমি কি বলেছিলাম, যে এখানে থাকলো আমাদের সেই সেলস গুলো, ঠিক আছে, আমি আর ফুললি ড্র করছি না এখন, বা হয়েও গেছে ড্র করা। তাহলে এইগুলো কি, ফলিকল সেলস গুলো, তাই তো। তাহলে এটা কি, এইটা হচ্ছে আমাদের থাইরয়েড ফলিকেল, ঠিক আছে। এবং এর বাইরে কি থাকে, এর বাইরে থাকছে আমাদের কিছু কি প্যারাফলিকুলার সেল বা সি সেলস বা সি কোষ। এখান থেকে কি তৈরি হয়, আমাদের ক্যালসিটোনিন তৈরি হয়। এবার এই ক্যালসিটোনিন কি করে, ক্যালসিটোনিন আমাদের ব্লাড এ ক্যালসিয়ামের মাত্রা কমিয়ে দেয়, কিন্তু আমাদের হাড়ে বাড়িয়ে দেয়। কি বলছি, যে আমাদের হাড়ে ক্যালসিয়ামের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয়। এরই ঠিক অপোজিট করে আমাদের পিটিএইচ। পিটিএইচ মানে কি, প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোন কি করে, আমাদের থাইরয়েড গ্রন্থির পিছনে থাকা প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় এবং এর অপোজিট কাজ করে। প্যারাথাইরয়েড গ্রন্থি কি, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড তার সামনের দিকে থাকবে না, তার পিছনের দিকে একটা দুটো তিনটে এবং চারটে, মোট চারটে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। কি করে থাকে, এক একটা লোবের পিছনে দুটো দুটো করে থাকে, মোট চারটে করে থাকে। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা থাকে বা প্যারাথাইরয়েড গ্রন্থি, সেই গ্রন্থি থেকে আমাদের প্যারাথাইরয়েড হরমোন ক্ষরণ হয়, যে হরমোন কি করে, আমাদের ক্যালসিটোনিন তার ঠিক অপোজিট রিয়াকশন করে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে এদের মধ্যে একটা দ্বৈত ক্রিয়া চলে। তাহলে কি বলবো, যে এদের মধ্যে একটা দ্বৈত ক্রিয়া চলে, কার কার মধ্যে, আমাদের ক্যালসিটোনিন বা টিসিটি, ক্যালসিটোনিনকে আমরা কি বলতাম টিসিটি, থাইরোক্যালসিটোনিন, এবং আমাদের পিটিএইচ, এদের মধ্যে দ্বৈত ক্রিয়া হয়। অর্থাৎ আমাদের টিসিটি কি করে, ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমায় এবং হাড়ে ক্যালসিয়াম জমা করে, অ্যাডজর্পশন করে, অর্থাৎ হাড়ের সারফেসে এসে ক্যালসিয়ামকে কি করে, জমা করে দেয়। আর পিটিএইচ কি করে, পিটিএইচ ঠিক অপোজিট কাজ করে, অর্থাৎ ব্লাডে ক্যালসিয়াম লেভেল বাড়ায় এবং হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় করে, বোঝা গেল। তাহলে এরকম যখনই অপোজিট কাজ করবে না, তখন আমরা তাকে বলি যে তারা দ্বৈত ক্রিয়া করছে, বোঝা গেল। তাহলে এটা ছিল আমাদের কি কনসেপ্ট। এবার আমরা আমাদের যে থাইরয়েড গ্রন্থির আকার সেটাকে কি প্রজাপতির সাথে তুলনা করি, এবং বলি যে আমাদের যে থাইরয়েড গ্রন্থির আকার সেটা কিরকম লাগে, সেটা আমাদের কাছে বাটারফ্লাই লাইক শেপড মনে হয়, বাটারফ্লাই লাইক শেপড বা বাটারফ্লাই শেপড। অথবা আমরা অনেক সময় বলে থাকি যে এটা আমাদের এইচ অক্ষরের মতো কিন্তু দেখতে লাগছে। তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা অনেক জায়গায় পেতে পারো এমসিকিউতে, যেটা তোমাদের কাজে লাগতে পারে। তাহলে এইটুকুই ছিল আমাদের এক্সট্রার মধ্যে বলার। এবার তাহলে চলে আসবো কিসে, এবার চলে আসবো আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির উপরে। অ্যাড্রিনাল গ্রন্থি কি, অ্যাড্রিনাল গ্রন্থি কিছুই না, আমাদের যে বৃক্ক বা আমাদের যে কিডনি, সেই কিডনির মাথায় থাকা টুপি। এবারে এই টুপির কি হয়, দুটো অংশ থাকে, একটা ভিতরের অংশ একটা বাইরের অংশ, ঠিক আছে। তো এই যে ভিতরের অংশটা, এই ভিতরের অংশকে আমরা বলে থাকি কি মেডালা, আর এই যে বাইরের অংশকে আমরা বলে থাকি কর্টেক্স, ঠিক আছে। তো এই দুটো অংশের মধ্যে থেকে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আমাদের মেডালা, কারণ মেডালা থেকে যে নিঃসৃত যে হরমোন, আমাদের অ্যাড্রিনালিন হরমোন এবং নর অ্যাড্রিনালিন হরমোন, তাদের রিয়াকশন বা কাজগুলো কিন্তু আমাদের রয়েছে। কর্টেক্স থেকে নিঃসৃত যে হরমোন, তাদের কাজগুলো কিন্তু আমাদের নেই। তো চলো আগে দেখে নেওয়া যাক আমাদের যে অ্যাড্রিনাল গ্রন্থিটাকে কেমন দেখতে। তো আমাদের অ্যাড্রিনাল গ্রন্থিটা দেখো, আমাদের ঠিক যে বৃক্ক বা কিডনি তার ঠিক মাথায় টুপির মতো করে আছে, কাইন্ড অফ ত্রিভুজাকৃতির মতো এর কিন্তু শেপ। তাহলে আমি ভাষায় অবস্থান কি লিখবো,
আমি লিখবো যে মানবদেহের প্রত্যেকটা বৃক্ক বা কিডনির শীর্ষদেশে টুপির মতো একটি করে মোট দুটি গ্রন্থি কিন্তু অবস্থিত আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির। নামকরণ এবার কি হবে? দেখো আমাদের যে কিডনি না, কিডনিকে আমরা কি বলি? একে আমরা বলি রেনাল গ্রন্থি, ঠিক আছে? তাহলে এর মাথায় যে আছে তাকে আমি কি বলবো? সুপ্রা রেনাল গ্রন্থি। তাহলে আমি বলবো যে বৃক্ক বা রেনালের উপরে অবস্থিত, তাই জন্য আমাদের অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা সুপ্রা রেনাল গ্রন্থি বলে থাকি। বোঝা গেল? আচ্ছা, এটাই কিন্তু আমাদের এখানেও লেখা ছিল। এবার আমরা কি বলছি যে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি তার দুটো অংশ আছে। ধরো এটা আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি, তার ভেতরের অংশকে কি বলা হয়? তার ভেতরের অংশকে বলা হয় আমাদের অ্যাড্রিনাল মেডালা, ঠিক আছে? LLA। আর বাইরের অংশকে কি বলা হয়? আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চল। বোঝা গেল? তাহলে এই কর্টেক্স অঞ্চল থেকে আলাদা হরমোন ক্ষরণ হয়, এই মেডালা অঞ্চল থেকে আলাদা হরমোন ক্ষরণ হয়। কোনটা থেকে কি ক্ষরণ হয় এখন দেখে নাও, পরে আমি ডিটেলসে আরো এদের সেপারেশন গুলোকে বোঝাবো এক্সট্রা পয়েন্ট হিসেবে, কারণ সেটা আমাদের সিলেবাসে নেই। তো আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স যেটা বাইরের স্তর, সেখান থেকে আমাদের মূলত গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং সেক্স কর্টিকয়েড এই 3 প্রকারের হরমোন আমাদের ক্ষরণ হয়। কিন্তু অ্যাড্রিনাল মেডালা থেকে আমাদের দুটো হরমোন ক্ষরণ হয়, যেটা হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন, এবং সামান্য পরিমাণে আমাদের ডোপামিনও কিন্তু সিক্রিট হয়। তো আগে আমরা অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন সম্পর্কে পড়ে নেবো, কারণ ওটা আমাদের সিলেবাসে আছে, কিন্তু অনেক পড়াশোনা করেছি। এবার আমি আমার একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট বলি, যেটা আমার সাথে সত্যি সত্যি ঘটেছে, এটা কোনো বানানো গল্প না। আমার বাড়ির এখানে মাঝে মধ্যে হনুমান বেড়াতে আসে। তো আমাদের একটা আমবাগান আছে, সেই আমবাগানে একটা মাঝখানে এরকমই কাইন্ড অফ দেখতে, যেরকমটা দেখতে পাচ্ছ, সেখানে একটা হেলানো গাছ আছে, যে গাছের উপর এসে একটা হনুমান বসেছিল। সবাই যখন হনুমান আসে তখন তাকে দেখতে যায়, অনেকে কলা দেয়, অনেকে বিস্কুট দেয়। তো তেমনি ওই আম গাছে হনুমানটা এসে আম খাচ্ছিল। তো কোনো একজন এবার ধীরে ধীরে আমাদের মধ্যে থেকে ভাবলো যে ওকে কি কলা দিয়ে আসি। তো আমাদের এই পাড়ার একটা দাদা কি করলো, ওকে কলা দিতে গেল। এবার আমি ছোটবেলা থেকে একটু গেড়ে পাকা ছিলাম। তো আমি কি করলাম, আমার একটা বন্ধুর সাথে, আমাদের দুজনের বেশি সাহস, আমরা গিয়ে কখনো বাদরের সামনে দাঁড়িয়ে পড়তাম, আমরা গিয়ে গরুর শিং ছুঁয়ে আসতাম, এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতাম, কারণ আমাদের বেশি কি বলবো মানে পাকামো ছিল। এবার আমরা দুজন ওই দাদার পিছন পিছন কাছাকাছি ছিলাম, বাকি সবাই একটু দূরে ছিল। বাঁদরটার বা হনুমানটার হঠাৎ করে কি মাথায় আসলো, ও আমাকে তাড়া করলো। এবার আমি পুরো ভিড় থেকে আলাদা, আমার বন্ধু ওদিকে হাঁ করে তাকিয়ে রয়েছে, যে কি হলো হঠাৎ করে, দিতে গেল অন্য কেউ কলা, ওর কলা নেওয়ার কোনো ইচ্ছা হলো না, সেটা ভালো কথা, কিন্তু হুট করে আমার দিকে তেড়ে আসলো। আর আমিও ভয়তে এবার পালানো চালু করলাম। এবার আমি হঠাৎ করে দেখছি যে আমি যেদিকে ছুট দিচ্ছি, হনুমানটা ঠিক আমাকে তাড়া করে আমার দিকেই ছুট দিচ্ছে, মানে হনুমানটা কাইন্ড অফ আমাকে এসে এবার আঁচড় দেবে, এটা একদম পুরো কনফার্ম ধরেই নিয়েছিল। আমি দৌড়চ্ছি দৌড়চ্ছি, একটা টাইমের পর আমি রিয়েলাইজ করলাম যে হনুমানটা আমার এতটাই কাছে চলে এসেছে যে আমি কিন্তু এবার আঁচড় খেয়েই মানবো, কারণ ও আমার থেকে জাস্ট একটু দূরে রয়েছে। এখন আমি ভাবছি যে আমার কাছে একটাই অপশন আছে। হঠাৎ করে আমার মাথায় একটা সাডেন ক্লিক বুদ্ধি আসলো, যে আমি সোজা হাঁটছি আর মানে দৌড়াচ্ছি, আর হনুমানটা আমার পিছন পিছন দৌড়াচ্ছে। এইভাবে আমি হনুমানের সাথে তো পারবো না, কারণ আমি যতই জোরে দৌড়াই না কেন, হনুমানের থেকে জোরে দৌড়াতে আমি হয়তো আর পারবো না। যেহেতু আমি ওর থেকে একটু আগে দৌড়ানো চালু করেছিলাম, তাই হয়তো আমি ওর থেকে একটু আগে ছিলাম। দ্বিতীয় আরো কিছু কারণ বলবো, কিন্তু হনুমানটার সাথে আমি আর বেশিক্ষণ দৌড়াতে পারবো না, তাহলে ও আমাকে ধরে ফেলবে। হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো যে আমি হুট করে আমার রাস্তা বদলে নিই, আমি বাদিক চলে যাই। আর আমি বুদ্ধি লাগিয়ে কি করলাম, সোজা না দৌড়ে আমি বাদিক চলে গেলাম। ব্যাস, বাদর আর এই বুদ্ধিটা লাগাতে পারলো না, বাদর হনুমান যাই হোক এক হয়ে যাচ্ছে। তো ওই হনুমান আর এই বুদ্ধি লাগাতে পারলো না, ও সোজা গিয়ে ভেটকে গেল, আর আমি কিন্তু বাদিকে চলে গেলাম, ফলে আমি কিন্তু এই রেসটা জিতে গেলাম। আর হনুমানটা ওখানে দূর থেকে দেখে ভাবছে যে এই বুদ্ধিটা আমার মাথায় আসলো না কেন। তো যাই হোক, তো এই ঘটনাটা আমি কেন বললাম, পুরো রিয়েল লাইফ ঘটনা, আমি এখানে কিছু মিথ্যে ঘটনা লাগাইনি, এটা পুরোপুরি আমার সাথে ঘটেছে। মানে আমি এমন একটা পাবলিক যাকে গরুতে তাড়া করেছে, ষাঁড়ে তাড়া করেছে, কুকুরে তাড়া করেছে, হনুমানে তাড়া করেছে, বিড়ালে পর্যন্ত তাড়া করেছে, ইভেন কাক তাড়া করেছে। তো আমি জানি না যে আমাকে আর কে কে তাড়া করতে বাকি আছে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, এখানে যখন আমাকে হনুমানটা তাড়া করলো, আমি বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম নিজের মধ্যে। হ্যাঁ, তখন ছোট ছিলাম, হ্যাঁ বড় ছিলাম না। তখন আমি আই গেস ক্লাস 4-5-এ পড়তাম। যাই হোক, তো আমি দেখলাম যে এখন আমার বুক ধড়ফড় করছে। আমি খুবই হাইলি ফোকাসড হয়ে গেছিলাম। মানে আমি বারবার দৌড়চ্ছি, দৌড়তে দৌড়াতেও আমার মাথায় আছে যে হনুমানটা আমার থেকে কতটা দূরে, হনুমানটা কখন আমার কাছে চলে আসছে, হনুমানটা কখন আমার থেকে এমন দূরত্বে চলে এসছে যে দূরত্বে আমি কিন্তু এবার আঁচড় খেয়েই পড়ে যাব, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তার মানে আমি পুরো সজাগ হয়ে যাচ্ছি। আমার ভয়তে চোখের মনি বড় বড় হয়ে যাচ্ছে, আমার ঘাম ঝরছে, আবার আমার বুক ধড়ফড় করছে, খুব জোরে জোরে আমার কি হার্টবিট বেড়ে যাচ্ছে। এরকম নানা পরিবর্তন কিন্তু আমি আমার মধ্যে লক্ষ্য করলাম। এর কারণটা কি? এর কারণ কিছুই না, আমাদের জরুরিকালীন হরমোন বা আমাদের অ্যাড্রিনালিন। তাহলে এই অ্যাড্রিনালিন হরমোনটা কি করে? এই অ্যাড্রিনালিন হরমোন আমাদের 3টে সিচুয়েশনে কাজ করে। কে কে? একটা হচ্ছে আমাদের ফ্লাইট, মানে কি পলায়ন, যেরকম আমি এখন ফ্লাইট মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম।
একটা হচ্ছে ফাইট, মানে কি আমাদের যে সিচুয়েশন সেই সিচুয়েশনটাকে মোকাবিলা করতে হবে, অর্থাৎ ওই পরিস্থিতিকে আমাকে মোকাবিলা করতে হবে, সেই পরিস্থিতিতে আমাকে লড়তে হবে। এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের ফিয়ার। ফিয়ার মানে কি আমাদের ভয়। তাহলে তখন কি আমার মধ্যে এই তিনটে জিনিসই কাজ করছিল। ফিয়ার মানে ভয়, ফ্লাইট মানে কি পালানোর চেষ্টা, আর ফাইট মানে কি ওই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা। তাহলে এই যে এরকম যখন সংকটকালীন পরিস্থিতি আসে, তখন আমাদের শরীরের ভিতর অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন নামক যে হরমোনগুলো, এই হরমোনগুলো ক্ষরণ হওয়া চালু হয়। এবং এই হরমোনগুলোকে আমরা বলি সংকটকালীন হরমোন। কারণ স্বাভাবিক অবস্থায় কিন্তু এদের ভূমিকা নগণ্য, এরা তেমন কোনো ভূমিকা পালন করে না। কিন্তু রাগ, ভয়, আনন্দ, বিষাদের মতো বিভিন্ন জরুরি অবস্থায় এদের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়। তখনই আমরা দৌড়ানো চালু করলাম, যখনই দেখলাম যে হনুমানটা আমাকে তাড়া করছে, সেই মুহূর্ত থেকেই কিন্তু আমাদের হৃদস্পন্দন, মানে আমার হৃদস্পন্দন বেড়ে যাওয়া চালু হলো। এরকম না যে 10 মিনিট পর আমার হার্ট রেট বেড়ে গেছে, সঙ্গে সঙ্গেই কিন্তু বেড়ে গেছিল। সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ফোকাসড হয়ে গেছিলাম যে আমি যেদিকে দৌড়চ্ছি, কতটা দূরত্ব আমি কিন্তু আরো অতিক্রম করতে পারবো যতক্ষণ না অব্দি আমি ওর আঁচড় খাচ্ছি। তাহলে এরকম অনেক ক্যালকুলেশন কিন্তু আমি তখন এত স্মার্টলি করছিলাম, আমি নর্মালের থেকে বেশি জোরে দৌড়াতে পারছিলাম। আমার মধ্যে একটা আলাদাই এনার্জি চলে এসেছিল, যে এনার্জিটা কিন্তু একটাই জিনিসের ওপর ডিপেন্ড করছিল, যে আমাকে কিন্তু এর হাত থেকে বাঁচতে হবে, আমাকে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তাহলে এই যে জিনিসগুলো আমার মধ্যে আসলো, এই জিনিসগুলো কি করে অ্যাডাপ্টেড হলো আমার শরীরের ভিতরে, আমাদের শরীরের ভিতরে আমার এটা আসলো অ্যাড্রিনালিন হরমোনের জন্য। তাহলে এই হরমোনটা কিন্তু ওই পরিস্থিতিতে আমার মধ্যে পরিস্থিতি মোকাবিলার একটা সিচুয়েশন ক্রিয়েট করলো। এবং যখনই আমার এই পরিস্থিতিটা মোকাবিলা হয়ে গেল, আমি এখন হনুমানের সাথে রেসে জিতে গেলাম। এবার 1 মিনিট 1.5 মিনিট পর কিন্তু আমার সমস্ত কিছু আবার নর্মাল হয়ে গেল। আমার চোখ বড় বড় হয়ে গেছিল ভয়তে, সেটা কিন্তু আবার ছোট হয়ে গেল। তারপর কি, আমার যে লোম খাড়া খাড়া হয়ে গেছিল, গুজ বাম্পস চলে এসেছিল, সেটা আমাদের আবার বন্ধ হয়ে গেল, আবার নর্মাল হয়ে গেল। আমার যে হার্ট রেট বেড়ে গেছিল, সেটাও ধীরে ধীরে নর্মাল হয়ে গেল। আমার যে ঘাম ঝরছিল, ওটাও ধীরে ধীরে নর্মাল হয়ে গেল। তাহলে আমার শরীরে যত রকমের যে পরিবর্তনগুলো এসেছিল, সেই পরিবর্তনগুলো কিন্তু আবার নর্মাল হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই যে আমাদের হরমোনগুলো, অ্যাড্রিনালিন হরমোন, এটা কিন্তু আমাদের একটা জরুরিকালীন হরমোন। সেটা তখন অ্যাক্টিভ হয় যখন কিন্তু আমাদের কোনো একটা এরকম জরুরিকালীন পরিস্থিতি থাকে। ধরো তুমি একটা পড়া পড়ছো, খুব কিচ্ছু মনে থাকছে না, কিন্তু এখন তুমি তোমার সেই টিচারের কাছে পড়তে গেলে, যে টিচার খুব রাগী, যাকে তুমি খুব ভয় পাও। এবার সে বলল যে আমি তোকে 30 মিনিট সময় দিচ্ছি, পড়ে পরীক্ষা দে, যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না হয় তাহলে কিন্তু তোর আজকে খবর আছে। তখন তোমার মনে একটা ভয় কাজ করছে। এখন দেখবে যে তুমি ওই 30 মিনিটের মধ্যে যে জিনিসটা 10 বার পড়ে মনে রাখতে পারোনি, 2 বার পড়ে তোমার মনে হয়ে গেল। কেন? কারণ তোমার ব্রেন এখন সজাগ হয়ে গেছে, তোমার ভিতরে একটা অ্যাড্রিনালিন রাশ কাজ করছে, যেটা কিন্তু তোমাকে এখন পুরো ফোকাসড করে দিয়েছে। তুমি ভয় পাচ্ছ, তোমার হার্ট রেট বেড়ে গেছে, একই সাথে তুমি কিন্তু খুব ফোকাসড হয়ে গেছো, যখন কিন্তু তোমার পড়াটা খুব তাড়াতাড়ি মাথায় চলে আসছে। কারণ তোমার তো এখন ফোকাসটা খুব মানে হাই রয়েছে। বাড়িতে বসে যখন পড়তে বসছো, তখন তো তুমি পড়তে বসছো আর তোমার মাথায় অন্য কোনো রিলসের গান বাজছে, তাহলে তখন তোমার ফোকাসটা ভালো ছিল না। বোঝা গেল? তাহলে এরকম বিভিন্ন জরুরিকালীন পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য আমাদেরকে কে সাহায্য করে? আমাদের অ্যাড্রিনালিন। যখন হনুমানটা আমার দিকে তেড়ে এসেছিল, তখন পালানোর সিদ্ধান্ত আমি কিসে নিলাম, সেটাতে কিন্তু আমাকে আমার স্নায়ুতন্ত্র ডিসাইড করতে সাহায্য করলো। কিন্তু তার পরবর্তী প্রত্যেকটা স্টেপ, যেখানে আমাকে একদম আকস্মিক, একদম তৎক্ষণাৎ রেসপন্স দরকার ছিল, এবং সেই রেসপন্সটাতে অ্যাক্ট করার দরকার ছিল, তাতে কিন্তু আমাকে সাহায্য করলো আমাদের হরমোন, যে হরমোনটা কি, আমাদের অ্যাড্রেনালিন হরমোন। বোঝা গেল? তাহলে অ্যাড্রেনালিন হরমোনের কাজ কি কি দেখে নেওয়া যাক। এটা কি করে? আমাদের রক্ত সংবহনে সাহায্য করে এইরকম পরিস্থিতিতে। করে কি করে? হার্ট উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি করে দেয়, এবং রক্তবাহুকে সংকুচিত করে রক্তচাপ কিন্তু আমাদের বাড়িয়ে দেয়। বোঝা গেল? শ্বসন তন্ত্রে কিরকম এফেক্ট ফেলে? ব্রঙ্কিওলের পেশিকে শিথিল করে দেয়, ফলে কি গহ্বর প্রসারিত হয়। এটি হাঁপানিতে তাহলে কি করবে? শ্বাসকষ্ট লাঘবে সাহায্য করে। তখন যদি আমাদের গহ্বরটা প্রসারিত না হয়, তাহলে তখন আমরা বেশি বেশি করে শ্বাস নিচ্ছি, ঠিক আছে? কারণ আমার কি কার্ডিয়াক আউটপুট আউটপুট সবকিছু বাড়াতে হবে। তো তাহলে যদি এত পরিমাণে আমি শ্বাস নিতে যাচ্ছি, ওটা করতে গেলে আমার যদি গহ্বর প্রসারিত না হয়, তাহলে তো শ্বাসকষ্ট হয়ে যাওয়ার চান্সেস রয়েছে। তাহলে সেই শ্বাসকষ্ট লাঘবে কিন্তু আমাদের সাহায্য করে, সেটা আমাদের অ্যাড্রিনালিন। ঠিক আছে? আচ্ছা, তাছাড়া কি? পেশির উত্তেজনা, সংকোচনশীলতা ইত্যাদি বৃদ্ধি পায়, এবং পেশির অসারকাল অর্থাৎ ফ্যাটিক, সেটা কিন্তু আমাদের কমে যায়। তাহলে এই সকল কাজগুলো কি আমাদের অ্যাড্রিনালিনের থাকে। আবার আর কি কি আমি বলতে পারি? চোখ এবং ত্বকে কি হতে পারে? তারাতন্ত্র প্রসারিত হয়ে যায়। ওই আমি কি বলছিলাম, যে আমার চোখ বড় বড় হয়ে যাচ্ছিল ভয়তে। আবার কি অশ্রুগ্রন্থির ক্ষরণ বাড়ায়, মানে কি অনেকের চোখ থেকে হয়তো জল বেরিয়ে গেল ভয়তে। তাছাড়া কি ত্বকের একটা বিশেষ পেশি থাকে, এটার নাম কিন্তু আমাদের এমসিকিউ তে আসতে পারে, কি অ্যারেক্ট্রেস পিলি বা পিলাই। এই পেশিটাকে কিন্তু ও সংকুচিত করে দেয়। করে দিলে কি হবে? আমাদের তাহলে লোম খাড়া খাড়া হয়ে যায়, যেটাকে আমরা গুজবাম্পস বলে থাকি। বোঝা গেল? এই কারণেই কিন্তু আমাদের কুকুর বিড়ালের লোম খাড়া হয়ে থাকে।
এবং তাছাড়া বিপাকে আমাদের কি ভূমিকা পালন করে, ওই সময় কিন্তু আমাদের বিএমআর বৃদ্ধি করে দেয়, যার ফলে কিন্তু আমাদের গ্লাইকোজেনোলাইসিস হয়ে যায়। গ্লাইকোজেনোলাইসিস মানে কি, লাইসিস মানে ভাঙা, তাহলে গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হবে, আর গ্লুকোজ থেকে কি আসবে, তাহলে আমাদের এটিপি বা শক্তি। তাহলে আমার তো শক্তি দরকার না ওই মুহূর্তে, তাহলে তার জন্য কি করে, ও আমাদের বিএমআর বৃদ্ধি করে দেয়। বোঝা গেল? তাহলে কিন্তু আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে, যার থেকে আমি কি গ্লুকোজ ভেঙে এটিপি বা শক্তি তৈরি করতে পারবো। তাহলে নর অ্যাড্রিনালিনের কাজ কি, কাইন্ড অফ একই রকমের কাজ, এমন কিছু আহামরি পার্থক্য নেই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিনের উপর। আচ্ছা, আর একটা কথা, আমাদের এই যে অ্যাড্রিনালিন, এই অ্যাড্রিনালিন হরমোনকে আমাদের বলা হয় এপিনেফ্রিন হরমোন। কি বলা হয়? একে আমাদের বলা হয় এপিনেফ্রিন হরমোন। আর এই যে আমাদের নর অ্যাড্রিনালিন, একে আমাদের কি বলা হয়, নর এপিনেফ্রিন। একে কি বলা হয়, একে বলা হয় নর এপিনেফ্রিন। ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা নাম রয়েছে। এর কাজগুলো ওই একই, দেহের বিপাকীয় ক্রিয়ার হার বৃদ্ধি করা, সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করা, হৃদপেশিকে উত্তেজিত করে প্লীহার মসৃণ পেশির সংকোচন ঘটায়, যকৃৎ ও কঙ্কাল পেশিতে গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করে। কাইন্ড অফ একই কাজ, এমন কিছু পার্থক্য নেই এদের মধ্যে। বোঝা গেল? তাহলে এবার আমাদের কিছু এক্সট্রা জিনিস জানার বিষয়, যেগুলো কিন্তু আমাদের বইতে হালকা করে দেওয়া আছে, কিন্তু ডিটেলস আমাদের কিন্তু দেওয়া নেই, যেটা থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসলেও আসতে পারে। তো আমরা আমাদের কি করব, অ্যাড্রিনাল যে গ্রন্থিটা আছে তার ভাগগুলোকে দেখব। তো একদম মাঝখানের ভাগটা কি, সেটা হচ্ছে আমাদের কি অ্যাড্রিনাল মেডালা। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল মেডালা, তাই তো? এই মেডালা থেকে কি কি হরমোন ক্ষরণ হয়? এর থেকে হয় আমাদের একটা কি অ্যাড্রিনালিন হরমোন, অ্যাড্রেনালিন হরমোন। দেখো আমাদের গ্রন্থিটার নাম কিন্তু অ্যাড্রেনাল, এবং হরমোনটার নাম কি অ্যাড্রেনালিন হরমোন। বোঝা গেল? আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের নর অ্যাড্রিনালিন হরমোন, নর অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোনের আরেকটা নাম কি বললাম আমি, এপিনেফ্রিন হরমোন। এবং নর অ্যাড্রিনালিন হরমোনের নাম কি বললাম, নর এপিনেফ্রিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোনকেই আমরা কি বলে থাকি, সিএফ হরমোন বলে থাকি, ফিয়ার ফ্লাইট। এবং আরেকটা কি বললাম, ফিয়ার ফ্লাইট, আর একটা হচ্ছে ফাইট। ঠিক আছে, তাহলে 3F হরমোনও কিন্তু আমরা বলে থাকি, জরুরিকালীন হরমোন বলে থাকি, আপাতকালীন হরমোন বলে থাকি, কোনো একটা নাম দিতে পারে। এবং বাদ বাকি যে এ আমাদের অংশটা আছে, বাইরের অংশ, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স। ঠিক আছে, এবার এই অ্যাড্রেনাল কর্টেক্স আমাদের 3টে ভাগে বিভক্ত। সবার বাইরেরটা আমাদের জি, ভিতরেরটা আমাদের এফ, তার ভিতরেরটা হচ্ছে আমাদের আর। এইভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে, তা সবার বাইরের অংশটা কি, সবার বাইরের নামটা হচ্ছে আমাদের জোনা। কি বলবো, সবার বাইরের নামটা হচ্ছে আমাদের জোনা গ্লোমেরুলোসা। কি বলবো, জোনা গ্লোমেরুলোসা। তাহলে আমাদের ওই যে অ্যাড্রেনাল কর্টেক্স, তার সব থেকে বাইরের যে অংশটা, অ্যাড্রেনাল কর্টেক্স ফার্দার 3টে অংশে বিভক্ত। প্রথমটা হচ্ছে আমাদের জি, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে আমাদের আর। এই 3টে মিলে আমাদের কর্টেক্স অঞ্চল। তার মধ্যে প্রথম যে অঞ্চল, তার নাম কি, জোনা গ্লোমেরুলোসা। ঠিক আছে, জি ফর গ্লোমেরুলোসা। ঠিক আছে, এবার এই যে আমাদের জোনা গ্লোমেরুলোসা, এখান থেকে কোন হরমোন ক্ষরণ হয় এটা আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে আমাদের যে হরমোনগুলো ক্ষরণ হয় তাকে আমরা বলি মিনারেলো কর্টিকয়েড। কি বলি, একে আমরা বলি মিনারেলো কর্টিকয়েড। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, যে এই যে আমাদের অ্যাড্রেনাল মেডালার থেকে ক্ষরিত হরমোনগুলো, তাদেরকে আমরা বলি ক্যাটেকোলামাইন্স। কি বলি, একে আমরা বলি ক্যাটেকোলামাইন্স। তাহলে এইগুলো কিরকম হরমোন, এগুলো হচ্ছে আমাদের ক্যাটেকোলামাইন্স প্রকৃতির হরমোন। এবং এই যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ক্ষরিত হরমোন, এই হরমোনগুলোকে আমরা বলি আমাদের কর্টিকয়েড হরমোন। কি বলি, আমাদের কর্টিকয়েডস। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু আমাদের হরমোনের প্রকৃতি, লিখে নেবে নিজেরা নিজেদের মতো করে, যে আমাদের অ্যাড্রেনাল মেডালা থেকে ক্ষরিত হরমোনগুলোকে আমরা কি বলি, ক্যাটেকোলামাইন্স। ক্যাটেকোলামাইন্স ক প্রকার, একটা হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন, একটা হচ্ছে নর অ্যাড্রেনালিন, এবং সামান্য পরিমাণে আমাদের ডোপামিন বেরোয়, যেটাকে আমরা এর মধ্যে কনসিডার করছি না। এবং অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে আমাদের হরমোনগুলো ক্ষরণ হয়, তাদেরকে আমরা কি বলি, কর্টিকয়েডস। বোঝা গেল? এবার এই যে আমাদের জোনা গ্লোমেরুলোসা, এখান থেকে কোন কর্টিকয়েড হরমোন বেরোয়, এখান থেকে আমাদের বেরোয় মিনারেলো কর্টিকয়েড হরমোন। যার এক্সাম্পল যদি আমি বলি, এই মিনারেলো কর্টিকয়েড হরমোন, এই যে হরমোনগুলো আছে না, সেগুলো বিভিন্ন স্টেপের মাধ্যমে আলাদা আলাদা হরমোনে পরপর তৈরির মাঝখানের পাথওয়েতে কিন্তু প্রজেস্টেরনও পাওয়া যায়। ঠিক আছে, প্রজেস্টেরন তোমরা সাধারণত কি জানো, যে আর কি স্ত্রীদেহে আমাদের কার্যকরী হয়। কিন্তু এই যে মিনারেলো কর্টিকয়েড, এটার বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমি যদি দেখতে যাই, তাহলে এটা তৈরির মাঝখানের পাথওয়েতে কিন্তু আমি প্রোজেস্টেরন আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এবং ফাইনালি আমরা যদি বলি, তাহলে এর একটা উদাহরণ আমরা বলবো, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন। কি বলবো, এটার উদাহরণ বলবো আমাদের অ্যালডোস্টেরন। এবার এই অ্যালডোস্টেরনটা কিন্তু আমাদের একটা স্টেপে তৈরি হয় না, স্টেপ বাই স্টেপ তৈরি হয়, আর এরই একটা ইন্টারমিডিয়েট স্টেপে কিন্তু আমরা প্রোজেস্টেরনকে পেয়ে থাকি। বোঝা গেল?
আচ্ছা, দ্বিতীয় স্টেপ তাহলে কি? তাহলে প্রথমটা হচ্ছে আমাদের জি, তারপর হচ্ছে আমাদের এফ, তারপর হচ্ছে আমাদের আর। তাহলে জি তো হয়ে গেল। এবার আমরা দেখবো এফটা। আচ্ছা, একটা কথা আমি বলে দিই যে আমি যে বলছিলাম যে আমাদের এই অ্যাড্রিনাল মেডালা আর হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, আমরা সবসময় জানবো যে আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স কিন্তু আমাদের বেশি জায়গা দখল করে, যেটা আমাদের প্রায় 75%। আর অ্যাড্রিনাল মেডালা কিন্তু আমাদের কম জায়গা দখল করে, যেটা হচ্ছে আমাদের 25%। আবার আমাদের যে কর্টেক্স, সেই কর্টেক্সের মধ্যে জি, এফ, আর, তাদের মধ্যে আমাদের মাঝখানে যে আছে অর্থাৎ এফ রয়েছে, সেটা কিন্তু আমাদের কর্টেক্স এর মধ্যে সব থেকে বেশি অঞ্চল দখল করে। এবং এই যে আমাদের এফ, এফ ফর কি? এফ ফর হচ্ছে আমাদের ফ্যাসিকুলেটা। তাহলে আমরা এর নাম কি বলবো? এর নাম আমরা বলবো জোনা ফ্যাসিকুলেটা। কি বলবো? ফ্যাসিকুলেটা। তাহলে জোনা ফ্যাসিকুলেটা, এই যে এফ ফর কি? ফ্যাসিকুলেটা, এটা হচ্ছে এই অঞ্চলটার নাম। এই জোনা ফ্যাসিকুলেটা থেকে যে হরমোনগুলো বেরোয়, তার নামটা আমি কি বলবো? তার নাম আমি বলবো গ্লুকোকর্টিকয়েড। এর নাম কি বলবো? গ্লুকো কর্টিকয়েড হরমোন। তাহলে এখান থেকে যে হরমোনগুলো বেরোয় তার নাম আমরা কি বলি? তার নাম আমরা দিই গ্লুকোকর্টিকয়েড। এবং এর উদাহরণ যদি আমি বলি তাহলে আমি কি বলবো? তাহলে আমি একটা এক্সাম্পল বলবো, যেটা হচ্ছে আমাদের কর্টিসল। তাছাড়া আমি যদি বলি তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো কর্টিকোস্টেরন। কি বলবো? কর্টিকোস্টেরন। এগুলোও একই জিনিস, যে বিভিন্ন স্টেপ বাই স্টেপ হয়ে কিন্তু আমাদের ফাইনালি কর্টিসল, কর্টিকোস্টেরন এগুলো আমাদের তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে এদেরকে আমরা বলে থাকি কি? আমাদের গ্লুকোকর্টিকয়েড। এবং লাস্ট আমাদের কি পড়ে গেল তাহলে? প্রথমে ছিল জি, তারপর এফ, এবার তাহলে পড়ে রইলো আমাদের আর। তাহলে আর ফর কি? আর ফর হচ্ছে আমাদের রেটিকুলারিস। তাহলে আমি এই যে আমাদের একদম ভিতরের স্তরটা অ্যাড্রিনাল কর্টেক্স এর, তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো জোনা রেটিকুলারিস। কি বলবো? জেনা রেটিকুলারিস। তাহলে এই যে জেনা রেটিকুলারিস, এখান থেকে আমাদের যে হরমোন ক্ষরণ হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি আমাদের সেক্স কর্টিকয়েড। কি বলবো? সেক্স কর্টিকয়েড। বা অনেক জায়গায় দেখবে লেখা থাকে সেক্স স্টেরয়েড হরমোন। তাহলে সেক্স কর্টিকয়েড হরমোনের যদি আমি এক্সাম্পল বলি তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো আমাদের ডিএইচইএ। সরি, উল্টো লিখে ফেলেছি। ডিএইচইএ, এটা একটা হরমোন। তাহলে ডিএইচইএ। তাছাড়া আমি বলতে পারি আমাদের বিভিন্ন প্রকারের অ্যান্ড্রোজেন্স। তাহলে আমি কি বলতে পারি? এখানে আমি বলতে পারি অ্যান্ড্রোজেন্স। এর আলাদা করে তেমন কোনো এক্সাম্পল তোমার কাছে চাইবে না, তো এইটুকু লিখলেই কিন্তু তোমাদের কাজ চলে যাবে। তাহলে আমরা এখন কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমাদের যে অ্যাড্রিনাল গ্রন্থি, সেই অ্যাড্রিনাল গ্রন্থি দুটো ভাগে বিভক্ত। কি কি ভাগ? একটা হচ্ছে তার ভিতরের অংশ মানে অ্যাড্রিনাল মেডালা, আর একটা হচ্ছে বাইরের অংশ যাকে আমরা বলি অ্যাড্রিনাল কর্টেক্স। বাইরের অঞ্চলটা বেশি অঞ্চল নিয়ে যুক্ত, যাকে আমরা বলি কি? যে সেটা 75% অংশ নিয়ে রয়েছে। এবং ভিতরের অংশটা আমাদের কম অংশ, যেটা আমাদের প্রায় 25% অংশ কভার করে। অ্যাড্রিনাল মেডালা থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয় তাকে আমরা বলি ক্যাটেকোলামাইন্স। এবং আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয় তাদেরকে আমরা বলি কর্টিকয়েডস। এই যে ক্যাটেকোলামাইন্স, এটা কপ্রকার? এটা দু প্রকারের হরমোন। একটা হচ্ছে আমাদের অ্যাড্রিনালিন হরমোন, একটা হচ্ছে আমাদের নন অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোনকে আমরা কি বলি? 3F হরমোন। ফিয়ার, ফ্লাইট, ফাইট। এবং আমাদের যে কর্টিকয়েড হরমোন, সেগুলো কোথা থেকে নিঃসৃত হচ্ছে? আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। তাহলে কর্টেক্সের আবার তিনটে ভাগ। প্রথম ভাগ কি? প্রথম ভাগ হচ্ছে সবার বাইরের ভাগ, আমাদের জি। জি ফর কি? জোনা গ্লোমেরুলোসা। সেখান থেকে আমাদের কোন রকমের হরমোন ক্ষরণ হয়? মিনারেলো কর্টিকয়েড। মিনারেল তার মানে কি? মিনারেল নিয়ে বিভিন্ন কাজ করে। মিনারেলকে আমাদের কি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? সোডিয়াম, জল, এইসবের বিভিন্ন মাত্রা নিয়ন্ত্রণ করে, সোডিয়াম, পটাশিয়াম, এটসেট্রা। ঠিক আছে? তাহলে এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে অ্যালডোস্টেরন। আমি কি বলছিলাম? যে এগুলো কিন্তু বিভিন্ন ধাপে ধাপে পরিবর্তন হয়ে ফাইনালি আমাদের অ্যালডোস্টেরন তৈরি হচ্ছে। ঠিক আছে? অত ডিটেলসে নেই, তাই আমি ইন্টারমিডিয়েটরি কিছু দেখাচ্ছি না, নিতেও লাগবে না তোমাদের। ঠিক আছে? তারপর কি আসছে? তারপর আসছে আমাদের জোনাল ফ্যাসিকুলেটর। ফ্যাসিকুলেটর থেকে আমাদের কি বেরোচ্ছে? আমাদের গ্লুকোকর্টিকয়েড নামক হরমোন বেরোচ্ছে, যার এক্সাম্পল হিসেবে আমি কি বলতে পারি? কর্টিসল, কর্টিকোস্টেরন। এগুলো আমাদের স্টেপ বাই স্টেপ হয়ে আমাদের তৈরি হচ্ছে। তারপর আমাদের কি বলতে পারি? সবার ভিতরের যে অংশটা, কার ভেতরের অংশ? আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স এর সব থেকে ভেতরের অংশ, তাকে আমি কি বলবো? আমাদের জোনা রেটিকুলারিস। তাহলে এই যে জোনা রেটিকুলারিস, এখান থেকে কি বেরোচ্ছে? এখান থেকে বেরোচ্ছে আমাদের সেক্স কর্টিকয়েড নামক হরমোন। আর এই সেক্স কর্টিকয়েড হরমোনের যদি আমাকে এক্সাম্পল জিজ্ঞাসা করে তাহলে আমি কি বলবো? ডিএইচইএ এবং বিভিন্ন অ্যান্ড্রোজেন্স। তাহলে এগুলোই কিন্তু ছিল আমাদের এক্সট্রা পয়েন্ট, যেগুলো আমরা কোথা থেকে পড়লাম? যেগুলো পড়লাম আমরা আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। এবার মনে করে দেখো, আমরা হাইপোথ্যালামাস থেকে পড়েছিলাম একটা হরমোন ক্ষরণ হয়। হাইপোথ্যালামাস থেকে কোন হরমোন ক্ষরণ হয়? এ আর এইচ, বা আমরা কি বলেছিলাম? এসিটিএইচ আর এইচ। অর্থাৎ আমাদের অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজিং হরমোন। সেখান থেকে কি হয়? সেটা আমাদের অ্যান্টিডিয়ার পিটুইটারিকে বলে যে তুই আমাদের এসিটিএইচ ক্ষরণ কর। সেটার নাম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই এসিটিএইচ কি বলেছিলাম? আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে ও কি কি হরমোন ক্ষরণ করে? ও করে আমাদের মিনারেলো কর্টিকয়েড হরমোন। কি করে? মিনারেলো কর্টিকয়েড হরমোন। কি করে? আমাদের গ্লুকোকর্টিকয়েড হরমোন।
গ্লুকোকর্টিকয়েড হরমোন, আর কি করে আমাদের সেক্স কর্টিকয়েড হরমোন ক্ষরণ করার জন্য উদ্দীপিত করে কর্টিকয়েড। তাহলে আমরা যে এআরএইচ পাঠাচ্ছি, হাইপোথ্যালামাস কি করছে আমাদের এআরএইচ মানে বলছে অ্যাডিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। তাহলে এই যে আমাদের অ্যাডিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সে কি করছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিকে এসে বলছে যে তুই এসিটিএইচ ক্ষরণ কর। আর মানে কি, আর মানে হচ্ছে আমাদের রিলিজিং হরমোন, অর্থাৎ রিলিজ করতে বলছে। তাহলে ও বলছে যে তুই এসিটিএইচ রিলিজ কর। তাহলে আমাদের এসিটিএইচ কেউ রিলিজ করলে কি করবে, ও গিয়ে অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চলে কাজ করবে, অর্থাৎ এই বাইরের অঞ্চলটাতে গিয়ে কাজ করে অ্যাড্রিনাল গ্রন্থির। সেখান থেকে তাহলে কোন কোন হরমোন ক্ষরণ হয়, আমাদের মিনারেলোকর্টিকয়েড, আমাদের গ্লুকোকর্টিকয়েড এবং আমাদের সেক্স কর্টিকয়েড। তাহলে অ্যাড্রিনাল নন অ্যাড্রিনাল গ্রন্থির যে ক্ষরণ, সেটা কি আমাদের পশ্চাৎ সরি অ্যান্টেরিয়র পিটুইটারি মানে অগ্র পিটুইটারি বা আমাদের হাইপোথ্যালামাস দ্বারা নিযুক্ত? না, আমাদের হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র পিটুইটারি এরা কন্ট্রোল করছে আমাদের অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোনগুলোকে, নট অ্যাড্রিনাল বা নর অ্যাড্রিনালিন, কারণ ওটা তো আমাদের মিডল অংশের, অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চলের না। বোঝা গেল? তাহলে আমরা এই যে এসিটিএইচ পড়েছিলাম, তার ইনফ্লুয়েন্সটা কার উপর লাগে? তার ইনফ্লুয়েন্স কিন্তু লাগে আমাদের অ্যাড্রিনাল কর্টেক্সের উপর, যেটা আমি তখন বলেছিলাম যে অ্যাড্রিনাল গ্রন্থি পড়ালে তোমরা বুঝতে পারবে। তো আশা করি আজকের সমস্ত কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার। আবারও বলে দিই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের সমস্ত ক্লাস নোটস, ডেইলি প্র্যাকটিস কোশ্চেনের শিট, স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু একদম ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয়। হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দিই, তাই অবশ্যই এই চ্যানেলগুলোতে তোমরা জয়েন করে যাও। থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট লেকচারে।